আসসালামু আলাইকুম। তোমাদের সবার সামনে হচ্ছে আমরা আবারও চলে আসছি। তো আজকে হচ্ছে চলন অঙ্গ চালনা, এটার 3 নম্বর ক্লাস। তো হোপফুলি তোমরা সবাই ভালো আছো, তোমরা সুস্থ আছো। চলো আমরা স্টার্ট করি। ওকে, ঠিক আছে। তো সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানাও, আমরা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো ওকে তো আচ্ছা, ঠিক আছে, তাহলে সাউন্ড বা সবকিছু ঠিক আছে আমার এখানে। তো তোমাদের এখানে ঠিক আছে কিনা আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে তোমরা জানাও। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে কাজটা আমরা করতে চাচ্ছি বা যে কাজটা আমরা করব, আমরা তোমাদের হচ্ছে আজকে উপাঙ্গীয় কঙ্কাল থেকে শুরু করব। অক্ষীয় কঙ্কাল, এরপরে হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। দেখি তোমরা হচ্ছে কমেন্টে সবাই দেখতেছো কিনা। এই তো আলহামদুলিল্লাহ। একজন বলছে খেলা ফেলে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আসলে একটু দেখতেছিলাম, পরে ভাবলাম যে আসলে ক্লাস নেওয়াই দরকার, কারণ এই খেলা তো আসলে অনেকক্ষণ চলবে। ঠিক আছে, এতক্ষণ তো আসলে আর বন্ধ দেওয়াটার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওকে। তো চলো, হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল থেকে আমরা শুরু করি। তাহলে উপাঙ্গ, বলো তো উপাঙ্গ মানে কি? উপাঙ্গ মানে উপাঙ্গীয় কঙ্কালকে ইংলিশে কি বলে? আগে ফার্স্ট একটা জিনিস চিন্তা করো। উপাঙ্গীয় কঙ্কালকে হচ্ছে ইংলিশে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। উপাঙ্গীয় কঙ্কালকে আমরা বলি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাঙ্গীয় কঙ্কাল, অর্থাৎ অক্ষীয় কঙ্কাল বাদে। হ্যাঁ, অক্ষীয় কঙ্কাল বাদে মানে দেহের মধ্য অক্ষ বরাবর যে হাড্ডিগুলো আছে সেইটা বাদে আশেপাশে প্রতিসমভাবে মানে হাত পায়ের যে হাড্ডিগুলো সেগুলোই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এটা আমরা পড়াইছি। যাই হোক, তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কয়টা আছে? 126টা আছে। কি কি? বক্ষ অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র, ঊর্ধ্ব বাহুর অস্থি, আরেকটা হচ্ছে নিম্ন বাহুর অস্থি অথবা পা। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, বাহু এটা হচ্ছে আসলে ঊর্ধ্ব বাহু। ঠিক আছে, ঊর্ধ্ব বাহুর অস্থি, আর ওটা হচ্ছে নিম্ন বাহুর অস্থি। পাকে আসলে বলা হয় নিম্ন বাহুর অস্থি। ঠিক আছে, নিম্ন বাহুর অস্থি বা পা। তাহলে ঊর্ধ্ব বাহুর অস্থি বা বাহু, আর একটা হচ্ছে পাকে বলা হয় নিম্ন বাহু। বুঝছো? তাহলে নিম্ন বাহুর অস্থি বা পায়ের অস্থি, আর হচ্ছে ঊর্ধ্ব বাহুর অস্থি, এটা আছে 60টা। নিম্ন বাহুর অস্থি বা পায়ের অস্থি আছে 60টা, তাহলে 120টা। বক্ষ অস্থি চক্রের হাড্ডি আছে 4টা, তাহলে 124টা। আর ওই যে 2টা শ্রোণী অস্থি চক্রের অস্থি হচ্ছে 2টা, এই মিলায় হচ্ছে 126টা। আচ্ছা, তো তাহলে বক্ষ অস্থি চক্র, এই জিনিসগুলো যদি পড়তে যাই তাহলে প্রথমে আমাদেরকে হচ্ছে বক্ষ অস্থি চক্র দিয়ে আমরা শুরু করি। তাহলে বক্ষ অস্থি চক্রের টোটাল হাড্ডি আছে 4টা, 2টা স্ক্যাপুলা আর হচ্ছে 2টা ক্ল্যাভিকল। 2টা স্ক্যাপুলা আর হচ্ছে তোমার 2টা ক্ল্যাভিকল। তাহলে কেমনে কি আছে চলো আমরা দেখি। আচ্ছা, প্রথমে চলে আসো, এই যে এটা একটা বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্রের হাড্ডি হচ্ছে 4টা। দেখো এই যে মনে আছে আমরা গত ক্লাসে গতকালই পড়াইছি যে স্টারনামের সাথে দেখো এই যে এখানে কি যুক্ত, দেখো স্টারনামের সাথে হচ্ছে এখানে একটা হাড্ডি যুক্ত। এই হাড্ডিটা হচ্ছে তোমার ক্ল্যাভিকল। ঠিক আছে, তাহলে দেখো দুই পাশে 2টা ক্ল্যাভিকল, আগে ফিল করো এই যে দুই পাশে 2টা ক্ল্যাভিকল। আর দেখো এই যে ক্ল্যাভিকলের আরেক প্রান্তটা, দেখো ক্ল্যাভিকলের আরেক প্রান্তটা কার সাথে যুক্ত? স্ক্যাপুলার সাথে যুক্ত। দেখো এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে ক্ল্যাভিকলের আরেক প্রান্ত হচ্ছে তোমার স্ক্যাপুলার সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে বক্ষ অস্থি চক্রের একটা হাড্ডি হচ্ছে তোমার স্টারনামের সাথে যুক্ত, আরেকটা হাড্ডি হচ্ছে তোমার স্ক্যাপুলার সাথে যুক্ত। দেখো একটা স্টারনামের সাথে যুক্ত, আরেক হাড্ডি হচ্ছে তোমার কার সাথে যুক্ত? আরেক হাড্ডি হচ্ছে তোমার স্ক্যাপুলার সাথে যুক্ত। ব্যাস, এটাই হচ্ছে তোমার কি। তাহলে আলটিমেটলি পুরো বক্ষ অস্থি চক্রে 2টা ক্ল্যাভিকল আছে আর হচ্ছে 2টা স্ক্যাপুলা আছে। টোটাল হাড্ডির সংখ্যা বা টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে প্রথমে চলে আসা হচ্ছে ক্ল্যাভিকল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ আকৃতির মতো। দেখো আমরা ওই যে টাইপ করার সময় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বা টাইপ করার সময় ইটালিক এফ দেখি না, যে এফ ইটালিক স্টাইলে যখন আমরা এফ লিখি এফটা কিন্তু একটু বাঁকা, এই যে এরকম আর কি ইটালিক এফ। তাহলে দেখো অনেকটা কিন্তু ক্ল্যাভিকল দেখতে কিন্তু অনেকটা এরকম।
তাই না? তাহলে ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ বা বাঁকা এফ আকৃতির হচ্ছে একটা অস্থি, ঠিক আছে? এই ক্ল্যাভিকলের পুরো বডিটা মানে ক্ল্যাভিকলটা হচ্ছে একটা দেহ এবং হচ্ছে তোমার দুইটা প্রান্ত নিয়ে গঠিত। দেখো এই পুরো ক্ল্যাভিকলটা হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে এই মাঝখানের অংশটা হচ্ছে দেহ, এইটুকু হচ্ছে দেহ, আর এই দুইটা হচ্ছে প্রান্ত, একটা হচ্ছে মিডিয়াল প্রান্ত আর একটা হচ্ছে ল্যাটারাল প্রান্ত। বায়োলজিতে মনে রাখবা মিডিয়াল মানে হচ্ছে মাঝখানে, তাহলে এই প্রান্তটা হচ্ছে তোমার দেহের মাঝে অবস্থিত, মাঝখান বরাবর অবস্থিত। আর ল্যাটারাল শব্দের মানে হচ্ছে পাশে, ল্যাটারাল শব্দের মানে হচ্ছে পাশে, তাহলে এটা হচ্ছে পার্শ্বীয় প্রান্ত বা ল্যাটারাল প্রান্ত। তাহলে কি বুঝাইতে পারছি? ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ আকৃতির মতো একটা বাঁকা অস্থি, এর একটা দেহ আছে, এই যে মাঝখানের অংশটা হচ্ছে দেহ আর দুই পাশের দুইটা হচ্ছে দুই প্রান্ত। এখন দুই প্রান্তের মধ্যে একটা হচ্ছে দেহের মাঝখানে থাকে, যেটা দেহের মাঝখানে থাকে তাকে বলা হয় মিডিয়াল প্রান্ত, মতে মিডিয়াল মতে মাঝে, মনে রাখবা। আর ল্যাটারাল শব্দের মানে হচ্ছে পার্শ্বীয়, তাহলে যেই প্রান্তটা হচ্ছে দেহের পাশ বরাবর অবস্থান করে সেই প্রান্তটাকে বলা হয় পার্শ্বীয় প্রান্ত, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে ক্ল্যাভিকল আসলে কই থাকে দেখো, এই যে ছবিটা দেখেই ফিল করো। দেখো ক্ল্যাভিকলের দেখছো যে একটা প্রান্ত হচ্ছে দেহের মাঝখান বরাবর অবস্থান করে, তোমরা তো এই ছবি দেখে বুঝতে পারতেছো যে দেহের মাঝখান কিন্তু এটা, তাহলে এটা যদি দেহের মাঝখান হয় তাহলে ক্ল্যাভিকলের একটা প্রান্ত দেখো দেহের মাঝখান বরাবর বা মাঝখানের কাছে অবস্থান করে, এটাই হচ্ছে তোমার মিডিয়াল প্রান্ত। এখন এই মিডিয়াল প্রান্তের আরেকটা নাম আছে, দেখো এই দেহের মাঝখানের যে প্রান্তটা অবস্থান করে দেখো সেই প্রান্তটা কিন্তু স্টারনামের সাথে হচ্ছে যুক্ত, তাহলে স্টারনামের সাথে যুক্ত এই জন্য এই প্রান্তটাকে তোমার বলা হয় স্টারনাল প্রান্ত। এই জন্য মিডিয়াল প্রান্তের আরেকটা নাম হচ্ছে স্টারনাল প্রান্ত। আর দেখো যেই প্রান্তটা বাইরের দিকে অবস্থান করে, দেখো এটা কিন্তু দেহের বাইরের দিক, তাই না? তাহলে ক্ল্যাভিকলের যেই প্রান্তটা দেহের বাইরের দিকে অবস্থান করে, ঠিক আছে, সেই প্রান্তটাকে তোমার কি বলা হয়? সেই প্রান্তটাকে হচ্ছে তোমার ল্যাটারাল প্রান্ত বলা হয়, ঠিক আছে? তাহলে কি জিনিসগুলো পারা যাবে না, সেটা সেই প্রান্তটাকে কি বলা হয়? ল্যাটারাল প্রান্ত বলা হয়। ল্যাটারাল মানে বাইরের দিকে। আচ্ছা, এখন এই যে ল্যাটারাল যে প্রান্তটা, সেই ল্যাটারাল প্রান্তটা হচ্ছে এই যে দেখো স্ক্যাপুলার সাথে যুক্ত। এই যে এই হাড্ডিটা কিন্তু আবার স্ক্যাপুলা, দেখছো এই যে ত্রিকোণাকার যে একটা হাড্ডি দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো অনেকটা, এই হাড্ডিটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে ল্যাটারাল প্রান্তটা দেখো আলটিমেটলি কার সাথে যুক্ত? স্ক্যাপুলার সাথে যুক্ত। স্ক্যাপুলার কার সাথে যুক্ত? অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত। স্ক্যাপুলাতে একটা প্রসেস আছে, সেই প্রসেসের নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে যেহেতু ল্যাটারাল প্রান্তটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত, এই জন্য ল্যাটারাল প্রান্তের আরেকটা নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত, ঠিক আছে? অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত, এই জন্য ল্যাটারাল প্রান্তের আরেকটা নাম কি? ল্যাটারাল প্রান্তের আরেকটা নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। তার মানে এটা মাঝখানের দিকে স্টারনামের সাথে যুক্ত, এই জন্য এটা স্টারনাল প্রান্ত। আর এই প্রান্তটা হচ্ছে বা এই অংশটা হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত, এই জন্য এই প্রান্তটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। শেষ, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে এইটুকু অংশ বা এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো। আচ্ছা, তাহলে যদি এইটুকু অংশ বা এই জিনিসগুলো আমরা পারি, তাহলে এবার দেখো এই যে ক্ল্যাভিকলকে তোমার কলার বোনও বলা হয়। ক্ল্যাভিকলের আরেকটা নাম আছে, ক্ল্যাভিকলকে কি ধরনের বোনস বলা হয়? বোনস মানে হাড্ডি, ঠিক আছে? তাহলে এটাকে কলার বোনসও বলা হয়। বোনস মানে কিন্তু হাড্ডি, হ্যাঁ, হাড্ডি বা অস্থি। তাহলে ক্ল্যাভিকলকে কলার বোনসও বলা হয়। কেন? দেখো এই যে আমি একটা গেঞ্জি পরছি, দেখো আমার গেঞ্জির যে কলারটা, এটা কি গেঞ্জির কলার না? দেখো গেঞ্জির কলারটা যেই বরাবর গেছে, ক্ল্যাভিকল হাড্ডিটাও কিন্তু অনেকটা সেই বরাবর অবস্থিত। দেখো এই যে ক্ল্যাভিকলটা এখান থেকে শুরু হয়ে দেখো যেই বরাবর যে এইখানে যে শেষ হয়েছে, দেখছো এই যে এখান থেকে এইটুকু। তাহলে দেখো ক্ল্যাভিকলটা যেই বরাবর অবস্থান করতেছে এই বরাবর কিন্তু আমাদের শার্টের কলারগুলো অবস্থান করে, এই জন্য ক্ল্যাভিকলের আরেকটা নাম হচ্ছে কলার বোন। আচ্ছা, এখন এটা ওই শার্টের কলার থেকে নাম আসছে কলার বোন। আবার ক্ল্যাভিকলের আরেকটা নাম আছে, ক্ল্যাভিকলকে হচ্ছে বিউটি বোনসও বলা হয়, বিউটি বোন। আচ্ছা, বিউটি বোনস কেন বলা হয়? কারণ মধ্যযুগে হচ্ছে মানে একটা ধারণা ছিল যে যাদের ক্ল্যাভিকল যত স্পষ্ট দেখা যাবে, মানে সোজা কথা তুমি যত শুকনা তোমার শরীরে যত মনে করো যে গোস্ত কম থাকবে, তোমার হাড্ডিগুলা ভালো মতো দেখা যাবে। তো মধ্যযুগে ধারণা ছিল যে যাদের ক্ল্যাভিকল যত স্পষ্ট দেখা যাবে বাইরে থেকে তারা তত বেশি সুন্দর, মানে এরকম একটা কনসেপ্ট ছিল মধ্যযুগে, বুঝছো? যে যাদের ক্ল্যাভিকল যত বেশি বাইরে থেকে সুন্দরভাবে দেখা যাবে তারা তত বেশি সুন্দর, মানে যাদের জিরো ফিগার আর কি।
তাদেরকে সুন্দর ধরে নেওয়া হয়তো মধ্যযুগে। তো তখন সৌন্দর্যের প্রতীক ছিল যার ক্ল্যাভিকল যত স্পষ্ট করে দেখা যায়। এই জন্য এখান থেকে ক্ল্যাভিকলের আরেকটা নাম হয়েছে, এটাকে বিউটি বোনও বলা হয়, সৌন্দর্যের মানে হাড্ডিও বলা হয়। যার ক্ল্যাভিকল যত স্পষ্ট সে তত বেশি সুন্দর, এই জন্য ক্ল্যাভিকলকে বিউটি বোনসও বলা হয়তো। ঠিক আছে, এটা দুইটা নাম আছে, একটু পড়বা। ওকে, তাহলে পারা যাবে। হ্যাঁ, তাহলে ক্ল্যাভিকলটা হচ্ছে দেহ আর হচ্ছে দুইটা প্রান্ত দিয়ে গঠিত। ঠিক আছে, একটা স্টার্নাল প্রান্ত, একটা অ্যাক্রোমিয়াল প্রান্ত। অ্যাক্রোমিয়াল প্রান্তটা হচ্ছে বাইরের দিকে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে যুক্ত থাকে, আর স্টার্নাল প্রান্তটা ভিতরের দিকে বলতো কার সাথে যুক্ত থাকে? গতকাল কিন্তু পড়াইছি, ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত থাকে, স্টার্নামের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত থাকে, পড়াইছি। তাহলে ক্ল্যাভিকল পারা যাবে। আচ্ছা, এবার আসা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে আর বুঝতেই পারতেছো ক্ল্যাভিকল কয়টা থাকে, বুঝতেই পারতেছো দুই পাশে একটা একটা করে টোটাল দুইটা ক্ল্যাভিকল থাকে। এবার আসা হচ্ছে স্ক্যাপুলা। আচ্ছা, স্ক্যাপুলা হচ্ছে এই যে এই হাড্ডিটা, দেখো এই যে এই হাড্ডিটা, হ্যাঁ, এটা পিঠের দিকে থাকে। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেখবা, ছোট বাচ্চারা যখন খালি গায়ে থাকে তখন দেখবা যে বাচ্চাদের পিঠের দিকে দেখবা যে এরকম ত্রিভুজাকৃতির একটা হাড্ডি আছে। এই ত্রিভুজাকৃতি, যে এই পাশে একটা, এই পাশে একটা, এই যে হাড্ডিটা। তাহলে এই যে পিঠের দিকে যে ত্রিভুজাকৃতির যে হাড্ডি থাকে, সেই ত্রিভুজাকৃতির হাড্ডিটাই হচ্ছে তোমার কি? স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে ত্রিভুজাকৃতির হাড্ডিটাই আমাদের কি? ত্রিভুজাকৃতির হাড্ডিটাই হচ্ছে আমাদের স্ক্যাপুলা। ঠিক আছে, এই যে দেখো ত্রিভুজাকৃতির একটা হাড্ডি স্ক্যাপুলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্যাপুলা দেখো, এই যে স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা আমরা একটু এখন পড়বো। তাহলে স্ক্যাপুলা হচ্ছে তোমার একটু চাপা হাড্ডি, মানে চাপা, চ্যাপ্টা হাড্ডি আর কি। তাহলে স্ক্যাপুলা হচ্ছে চাপা এবং ত্রিকোণা একটা অস্থি। ঠিক আছে, এখন এই যে স্ক্যাপুলা হচ্ছে একটা চাপা, এবং দেখেই বুঝতে পারতেছো যে একটা ত্রিকোণা, তিনটা কোণের মতো আছে, তাই না? মনে হচ্ছে ত্রিভুজের মতো, ত্রিকোণা। তাহলে স্ক্যাপুলা হচ্ছে দেখতে চাপা এবং ত্রিকোণাকার একটা অস্থি। এর আবার দুইটা তল আছে। ঠিক আছে, বুঝতেই পারতেছো, যেই তলটা দেহের সামনের দিকে থাকে এটাকে বলা হয় সম্মুখ তল। যেই তলটা দেহের সামনের দিকে থাকে সেটাকে বলা হয় সম্মুখ তল। ঠিক আছে, যে এই তলটা দেহের সামনের দিকে থাকে। ঠিক আছে, এই তলটা আর কি। তাহলে এই তলটা দেহের সামনের দিকে থাকে, এটাকে তোমার বলা হয় সম্মুখ তল। ঠিক আছে, আর এই যে এখানে যে একটা তল আছে, ঠিক আছে, এই তলটা দেহের পশ্চাৎ দিকে থাকে, মানে এটা পিছনের দিকে থাকে। এই তলটা, এটাকে এই জন্য বলা হয় পশ্চাৎ তল। তাহলে একটা থাকে হচ্ছে দেহের সামনের দিকে, তাকে তোমার বলা হয় সম্মুখ তল। আর একটা থাকে হচ্ছে দেহের পশ্চাৎ দিকে, এটাকে তোমার বলা হয় পশ্চাৎ তল। ঠিক আছে, এখন দেখো দেহের পশ্চাৎ দিকে যেই তল থাকে, দেহের পশ্চাৎ দিকে হচ্ছে তোমার যেই তল থাকে, সেই তলের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো যে এরকম একটা কাটার মতো একটা জিনিস উপরের দিকে উঠে গেছে, মানে পশ্চাৎতলে। হ্যাঁ, পশ্চাৎতলে দেখবো যে এরকম একটা কাটার মতো একটা জিনিস হচ্ছে এরকম আস্তে আস্তে উঠে গেছে। এটাকে তোমার বলা হয় স্ক্যাপুলার কাটা। এটাকে তোমার কি বলা হয়? স্ক্যাপুলার কাটা। কাটার মতো একটা জিনিস উঠে গেছে পশ্চাৎতলে, এটাকে আমরা বলছি হলো স্ক্যাপুলার কাটা। বলতো কাটা ইংলিশ কি? কাটা ইংলিশ হচ্ছে স্পাইন। স্পাইন মানেও কিন্তু কাটা, আমি বুঝাইছিলাম কিন্তু আগের দিন। স্পাইন মানেও কিন্তু আসলে এক ধরনের কাটা আর কি। যাই হোক, তাহলে এটাকে হচ্ছে স্ক্যাপুলার স্পাইনও বলে, স্ক্যাপুলার স্পাইন বা স্ক্যাপুলার কাটা। এখন দেখো এই যে কাটার মতো যে জিনিসটা স্ক্যাপুলার স্পাইন বলতেছি, দেখো এই অংশটা, এই যে বেগুনি কালারের যে অংশটা দেখতে পাচ্ছ বা মানে গোলাপি কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, দেখো এই অংশটা কিন্তু এই স্ক্যাপুলার কাটার উপরে অবস্থান করে। তো যেহেতু এই অংশটা স্ক্যাপুলার কাটার উপরে অবস্থান করে, উপরে বলতো উপরে ইংলিশ কি? সুপ্রা মানে হচ্ছে উপরে, বায়োলজিতে সুপ্রা শব্দের মানে উপরে, আর এটা তো হচ্ছে স্পাইন, তাহলে স্পাইনের উপরে, তাহলে এটাকে তুমি কি বলবা? সুপ্রা স্পাইনেটাস, কারণ এটা হচ্ছে স্পাইন আর এই অংশটা কিন্তু স্পাইনের উপরে অবস্থান করতেছে। তাহলে উপরে মানে সুপ্রা, স্পাইন মানে স্পাইন থেকে আসছে স্পাইনেটাস, তাহলে সুপ্রা স্পাইনেটাস ফসা বলা হয়। ফসা হচ্ছে একটা চ্যাপ্টা অংশ, ফ্যাসেট যেমন চ্যাপ্টা একটা অংশ, ফসাও হচ্ছে এরকম একটা চ্যাপ্টা অগভীর একটা গর্তের মতো। মানে জিনিসটা হচ্ছে যে এরকম, ফসাটা হচ্ছে এরকম একটা অগভীর গর্ত। ধরো এই যে এইরকম একটা অগভীর গর্ত, মানে এই যে এইরকম একটা অগভীর গর্ত, মানে হালকা একটা গর্তের মতো, বাট অতটা গভীর না। এটাই হচ্ছে তোমার ফসা বলা হয় বায়োলজিতে। তাহলে কি বুঝতেছো? স্পাইনের উপরে, তাহলে সুপ্রা মানে উপরে। ঠিক আছে, বায়োলজিতে সুপ্রা শব্দের মানে উপরে,
স্পাইন থেকে আসছে স্পাইনেটাস, ফসা হচ্ছে এরকম অগভীর একটা গর্ত, তাহলে স্পাইনের উপরে, এই জন্য এটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনেটাস ফসা। তাহলে বলো তো এটা যদি স্পাইন হয় তাহলে এই অংশটা কি? বলো এই অংশটা তাহলে স্পাইনের নিচে অবস্থান করতেছে। বলো নিচে মানে কি? ইনফ্রা, ইনফ্রা মানে নিচে, ওই যে ইনফিরিয়র, ইনফিরিয়র থেকে শব্দটা আসছে ইনফ্রা, তাহলে ইনফ্রা মানে নিচে, ঠিক আছে? ইনফ্রা মানে নিচে, তাহলে স্পাইনের নিচে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ইনফ্রা স্পাইনেটাস ফসা। স্পাইনের নিচে, তাহলে ইনফ্রা স্পাইনেটাস, এটাও একটু চ্যাপ্টা গর্ত, তাহলে ইনফ্রা স্পাইনেটাস ফসা। তাহলে একটা হচ্ছে সুপ্রা স্পাইনেটাস ফসা, একটা হচ্ছে ইনফ্রা স্পাইনেটাস ফসা। ইনফ্রা কেন? কারণ স্পাইনের নিচে। তাহলে কি কঠিন লাগতেছে? একবার ইজি। তারপরে দেখো স্ক্যাপুলার পিছনের দিকে দুইটা প্রসেস দেখা যায়, ঠিক আছে? প্রসেস, ওই যে প্রসেস কি? ওই যে হাড্ডি থেকে যে অতিরিক্ত যে অংশ বের হয়ে যায় এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে? তাহলে এইরকম একটা দেখো, একটা অতিরিক্ত একটা অংশ বাইরের দিকে বের হয়ে গেছে, এটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস। আর এই যে সবুজ সবুজ যে একটা অংশ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেস, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার অ্যাক্রোমিয়াল প্রসেস, এই এক্সট্রা অংশটা। এবং এই বলতো তাহলে এই অ্যাক্রোমিয়াল প্রসেসে কি যুক্ত হয়? একটু আগে পড়াইছি, এই অ্যাক্রোমিয়াল প্রসেসেই ক্ল্যাভিকলের কি হয়? অ্যাক্রোমিয়াল প্রান্ত এসে যুক্ত হয়। তাহলে ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রান্তটা এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে হচ্ছে যুক্ত, স্ক্যাপুলার, ঠিক আছে? পারা যাবে। এটা হচ্ছে পশ্চাৎ তল, মানে পিছনের দিকে থাকে এই তলটা, এই সারফেসটা। আর এটা হচ্ছে সম্মুখ তল। সম্মুখ তলে হচ্ছে যে এই জিনিসটা থাকে, সম্মুখ তলের মধ্যে এই অংশটাকে তোমার বলা হয়, এই যে নীল নীল যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা। তাহলে সম্মুখ তলে হচ্ছে তোমার সাবস্ক্যাপুলার ফসা নামে একটা হচ্ছে অগভীর তল আছে, বা একটা অবতল একটা অংশ আছে। মানে এটা একটু বলতো অবতল মানে কি? অবতল মানে ভিতরের দিকে বাঁকানো, তাই না? আমরা পড়ছি না যে অবতল লেন্স ভিতরের দিকে বাঁকানো, তাহলে এই অংশটাও ওই যে ভিতরের দিকে বাঁকানো, ঠিক আছে? ভিতরের দিকে বাঁকানো, এরকম ভিতরের দিকে ঢুকে গেছে, ভিতরের দিকে বাঁকানো, তাহলে এটা হচ্ছে অবতল অগভীর একটা গর্ত, তাহলে এটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা। তাহলে সম্মুখ তলে কি আছে? সাবস্ক্যাপুলার ফসা আছে। আর পশ্চাৎ তলে হচ্ছে তোমার স্ক্যাপুলার স্পাইন বা স্ক্যাপুলার কাটা আছে, তার উপরের অংশটাকে এই জন্য বলা হয় সুপ্রা স্পাইনেটাস ফসা, স্পাইনের নিচের অংশটাকে বলা হয় ইনফ্রা স্পাইনেটাস ফসা। তারপর এটার মাঝখানে হচ্ছে একটা অতিরিক্ত অংশ আছে যেটাকে তোমার আলটিমেটলি বলা হয় হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। এখানে হচ্ছে একটা এক্সট্রা অংশ আছে যাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। এই অ্যাক্রোমিয়াল প্রসেসে তোমার কি যুক্ত হয়? অ্যাক্রোমিয়াল প্রসেসে তোমার ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রান্ত এসে যুক্ত হয়, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জিনিস আমরা পারবো, তাহলে এইগুলা হচ্ছে আমরা পারা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে স্ক্যাপুলা কয়টা থাকে বুঝতেই পারতেছো, দুই পাশে একটা একটা করে টোটাল দুইটা হচ্ছে স্ক্যাপুলা থাকে। আচ্ছা, এখন আসো এই স্ক্যাপুলায় আবার একটা গহব্বর আছে বা একটা গর্ত আছে। দেখো এই যে এইখানেও একটা চ্যাপ্টা গর্ত আছে, একটা চ্যাপ্টা এরকম একটা গর্ত আছে, অবতল গর্ত আছে। দেখো এই যে দেখো ভিতরের দিকে, একটু ভিতরের দিকে ঢুকে গেছে, একটা চ্যাপ্টা অবতল গর্ত আছে। এই চ্যাপ্টা অবতল গর্তটাকে তোমার বলা হয় গ্লেনয়েড ফসা। গ্লেনয়েড ফসা, বা এটাকে বাংলায় বলা হয় গ্লেনয়েড গহব্বর, বা এটাকে তুমি যদি বাংলা করো, বাংলায় অনেক সময় বলা হয় গ্লেনয়েড গহব্বর। গহব্বর মানেও কিন্তু আসলে গর্ত, বুঝছো? তো ফসা মানে হচ্ছে আসলে চ্যাপ্টা গর্ত, মানে বেশি গভীর গর্ত না, অগভীর গর্ত, যেই রকম একটা অগভীর গর্তকে বলা হয় ফসা। তাহলে এটাকে বলা হয় গ্লেনয়েড ফসা, কারণ এটাও একটা অগভীর অবতল গর্ত, বা এটাকে অনেক সময় গ্লেনয়েড গহব্বরও বলা হয়। এখন এই গ্লেনয়েড গহব্বর বা গ্লেনয়েড ফসার কাজটা কি? এইখানেই হচ্ছে দেখো, এই গ্লেনয়েড গহব্বর বা গ্লেনয়েড ফসাটা এই যে আমাদের কাঁধের এইখানে থাকে, এটা হচ্ছে কাঁধের এইখানে আছে। এইখানে বলতো কোন হাড্ডি যুক্ত হয়? দেখো তো আমাদের কাঁধের এইখানে কি যুক্ত? আমাদের এই যে হাতটা, হ্যাঁ, এটা কিন্তু কাঁধের সাথে যুক্ত। তাহলে আমাদের হাতের প্রথম অস্থি কোনটা বলতো? ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি? হিউমেরাস। এই হিউমেরাসের একটা মাথাটা হচ্ছে গোল, হিউমেরাসের মাথাটা হচ্ছে গোল, সেই গোল মাথাটা এই গ্লেনয়েড ফসার গর্তের মধ্যে হচ্ছে ঢুকে গেছে। এই গ্লেনয়েড ফসার গর্তের মধ্যে আমাদের ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি হিউমেরাসের মস্তকটা হচ্ছে ঢুকে, যে আলটিমেটলি আমাদের এটার সাথে আমাদের হাতটাকে সে আটকে রাখছে। দেখো, ফিল করো, বায়োলজি ফিল করার জিনিস, দেখো ফিল করো, তাইলে আরো বুঝতে পারবা। এই যে দেখো, এই যে দেখছো, এই যে দেখো, এটা হচ্ছে গ্লেনয়েড ফসা। এই গ্লেনয়েড ফসার সাথে দেখো আমাদের হিউমেরাসের গোল যে মাথাটা, দেখো এই যে গোল একটা মাথা, দেখো গ্লেনয়েড ফসার সাথে আমাদের হিউমেরাসের হচ্ছে তোমার গোল মাথাটা দেখো একবারে খাপে খাপে বলের মতো হচ্ছে বসে গেছে।
বসে যে আমাদের হাতটাকে আমাদের দেহের অন্য অংশের সাথে হচ্ছে যুক্ত করছে। তাহলে গ্লেনয়েড ফসা বা গ্লেনয়েড গহ্বরের সাথে কি আটকানো থাকে? হিউমেরাসের গোল মস্তকটা হচ্ছে আটকানো থাকে। খুবই 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 ইম্পর্টেন্ট, মেডিকেলে অনেকবার প্রশ্ন আসছে, এইচএসসি তো আসছে অনেকবার, যে তাহলে হিউমেরাসের গোল মস্তকটা কিসের সাথে আটকানো থাকে? গ্লেনয়েড ফসা বা গ্লেনয়েড গহ্বরের সাথে হচ্ছে আটকানো থাকে। কেমনে থাকে দেখো, ফিল করো, দেখো গর্তের মধ্যে খাপে খাপে হচ্ছে বলের মতো করে বসে গেছে আর কি। ঠিক আছে, ওকে। বলতো এইভাবে আমাদের কি তৈরি হয়েছে? এইভাবে আমাদের সোলজার বা আমাদের কাঁধ তৈরি হয়েছে। যে আমরা বলি না সোলজার জয়েন্ট বা আমাদের কাঁধের জয়েন্টটা আসলে এইভাবে তৈরি হয়েছে। তার মানে কাঁধের জয়েন্টটা আসলে তৈরি হয়েছে গ্লেনয়েড ফসার মধ্যে, হিউমেরাসের গোল মাথাটা হচ্ছে এইভাবে বসানো আছে। এইভাবে আমাদের কাঁধ বা সোলজার জয়েন্ট তৈরি হয়েছে। অ্যামেজিং না? দেখছো বায়োলজি, ফিল করো। হ্যাঁ, ওকে। আর দেখছো এই যে দেখো, এই যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। দেখো অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে দেখছো এই যে ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রান্ত হচ্ছে যুক্ত। ঠিক আছে, তাহলে পারা যাবে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, তাহলে এগুলা পারবা। তাহলে এগুলা হচ্ছে আমরা পড়ায় ফেলছি সবকিছু। এবার খুব ভালোভাবে ঠান্ডা লাগছে আসলে, বুঝছো? দেখো এই যে আমাদের কাঁধ, দেখছো আমাদের কাঁধটা কেমনে তৈরি হয়েছে? দেখো এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা। দেখো এই যে হিউমেরাসের গোল মাথাটা গ্লেনয়েড ফসা বা গ্লেনয়েড গহ্বরের মধ্যে আটকানো আছে। ঠিক আছে, এভাবে আমাদের কাঁধ তৈরি হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের বক্ষস্থি চক্রের হচ্ছে 4টা হাড্ডি শেষ। এবার আসো ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু বা এটাকে অনেক সময় অগ্রপদ বলা হয়। তাহলে ঊর্ধ্ববাহু বা অগ্রপদের অস্থি, আসলে ঊর্ধ্ববাহু বলা উচিত, কারণ ঊর্ধ্ববাহু বলতে আসলে যেই জিনিসটা বোঝায়, এখান থেকে একবারে পুরাটা হচ্ছে ঊর্ধ্ববাহু। আর নিম্নবাহু বলতে আসলে পাকে বোঝায়। এই জন্য আমরা ঊর্ধ্ববাহু আর নিম্নবাহু এই দুইটা শব্দ ইউজ করলে বেশি ভালো হয়, বুঝছো? তাহলে ঊর্ধ্ববাহুর অস্থি, চলো আমরা একটু খেয়াল করি। তাহলে ঊর্ধ্ববাহুর অস্থি কি আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ববাহুর অস্থি। তাহলে ঊর্ধ্ববাহুর অস্থির মধ্যে তাহলে কি কি থাকবে? দেখো হিউমেরাস আছে, রেডিয়াস আছে, আলনা আছে, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, অনেকগুলো জিনিস আছে। এর মধ্যে চলে আসো। তাহলে ঊর্ধ্ববাহুর বলো প্রথম অস্থির নাম কি? তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, বুঝতেই পারতেছো? এই যে দেখো এখান থেকে, তাহলে এখান থেকে পুরো এইটুকু পর্যন্ত হচ্ছে ঊর্ধ্ববাহু। তাহলে সেই ঊর্ধ্ববাহুর প্রথম হাড্ডি হচ্ছে এই যে লালটা, এই যে এইটুকু হচ্ছে হিউমেরাস। তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি হচ্ছে তোমার হিউমেরাস। ঠিক আছে, ওকে। তারপরের অস্থির নাম কি? তার মানে আমাদের কাঁধ থেকে শুরু করে কনুই পর্যন্ত, সহজ কথা, আমাদের সোলজার জয়েন্ট থেকে শুরু করে এলবো জয়েন্ট পর্যন্ত। কনুই মানে হচ্ছে এলবো। তাহলে আমাদের সোলজার জয়েন্ট থেকে শুরু করে এলবো জয়েন্ট পর্যন্ত যে হাড্ডি থাকে, এই হাড্ডিটা হচ্ছে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি বা হিউমেরাস। তারপরে কি দেখো, এই এলবো জয়েন্ট থেকে শুরু করে, অর্থাৎ মানে কনুই থেকে শুরু করে, ঠিক আছে, কনুই থেকে শুরু করে হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট বা কবজি পর্যন্ত। তাহলে কনুই থেকে শুরু করে আমাদের কবজি পর্যন্ত বা রিস্ট জয়েন্ট পর্যন্ত এখানে দুইটা হাড্ডি থাকে। একটাকে বলা হয় রেডিয়াস, আরেকটাকে বলা হয় আলনা। আগে নামগুলা মুখস্থ রাখো, ঠিক আছে? রেডিয়াস, আলনা। দেন আমাদের কবজিতে হচ্ছে 8টা হাড্ডি থাকে, কার্পাল বলা হয়। এই হাড্ডিগুলোকে কার্পাল অস্থি বলে। তারপরে এই যে আমাদের হাতের যে করতল, ঠিক আছে, হাতের যে তালু বা এটাকে কি বলে, হাতের তালু আর কি, যে এইটা, এইখানে হচ্ছে 5টা হাড্ডি থাকে। 5 আঙ্গুলের জন্য 5টা হাড্ডি থাকে, এগুলোকে বলা হয় মেটাকার্পাল। এখানে একটা মেটাকার্পাল থাকে, এই আঙ্গুলের জন্য একটা মেটাকার্পাল, এখানে একটা মেটাকার্পাল, এখানে একটা মেটাকার্পাল, মানে 5টা মেটাকার্পাল থাকে। দেন আমাদের আঙ্গুলের মধ্যে হাড্ডিগুলা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে আমি আবার বলি, ঊর্ধ্ববাহুর হাড্ডিগুলোর আগে নামগুলো একটু চিন্তা করো। কাঁধ থেকে কনুই পর্যন্ত হচ্ছে হিউমেরাস, কনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে রেডিয়াস, আলনা, কবজিতে হচ্ছে কার্পাল, হাতের তালুর মধ্যে হচ্ছে মেটাকার্পাল, আর আঙ্গুলের মধ্যে হাড্ডিগুলোর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, আমরা এগুলো পড়বো ডিটেলসে। যাই হোক, তাহলে এই নামগুলো হচ্ছে আমরা একবার দেখলাম। আচ্ছা, এখন আসো, তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম হাড্ডি হচ্ছে হিউমেরাস। এই যে এটা একটা হিউমেরাস। তাহলে হিউমেরাসের বেশ কিছু অংশ আছে। প্রথম কথা হচ্ছে হিউমেরাসের একেবারে উপরের দিকে দেখো, হিউমেরাসের একেবারে উপরের দিকে দেখো গোলাকার মসৃণ হচ্ছে একটা জিনিস আছে, এটাকে বলা হয় হেড অফ দ্য হিউমেরাস। এটাকে ইংলিশে বলা হয় হেড অফ হিউমেরাস, বাংলায় বলা হয় মস্তক। তাহলে হিউমেরাসের উপরের দিকে, তাহলে হিউমেরাসের একেবারে উপরের প্রান্তে হচ্ছে গোলাকার মসৃণ তার হেড বা মস্তক অবস্থান করতেছে। এই মস্তকটা কোথায় থাকে বলতো? এই মস্তকটা হচ্ছে গ্লেনয়েড ফসা বা গ্লেনয়েড গহ্বরের মধ্যে হচ্ছে আটকানো থাকে। ঠিক আছে, ওকে। এবার চলে আসো,
এই যে এটা যদি মস্তক হয়, হ্যাঁ, হিউমেরাসের উপরের দিকে দেখো দুইটা এক্সট্রা অংশ বাইরের দিকে বের হয়ে গেছে, দুইটা এক্সট্রা মানে উঁচু অংশ, উঁচু অংশ বাইরের দিকে বের হয়ে গেছে। দেখো এইটা একটা উঁচু অংশ বাইরের দিকে বের হয়ে গেছে, এখানে আরেকটা উঁচু অংশ হচ্ছে বাইরের দিকে বের হয়ে গেছে। এখন এই যে এখানে যে উঁচু অংশ বাইরের দিকে বের হয়ে গেছে, এটা একটু বেশি উঁচু, এই অংশটা একটু বেশি উঁচু, এই জন্য এটাকে তোমার বলা হয় বড় টিউবারকল। উঁচু অংশটা হচ্ছে টিউবারকল, কিন্তু এই অংশটা একটু বেশি উঁচু, এই জন্য এটাকে বলা হয় বড় টিউবারকল, বা এটাকে ইংলিশে বলা হয় গ্রেটার টিউবারকল, বা এটাকে বলা হয় বড় টিউবারকল। গ্রেটার মানে হচ্ছে বড়, তাহলে গ্রেটার টিউবারকল বা বড় টিউবারকল। আর এই যে এখানেও আরেকটা অংশ আছে, এই অংশটা একটু উঁচু হয়ে গেছে, মানে হাড্ডির জায়গা থেকে একটু উঁচু আর কি, কিন্তু এটা অত বেশি উঁচু না, ছোট মানে কম উঁচু, এই জন্য এটাকে বলা হয় ছোট টিউবারকল বা লেসার টিউবারকল। লেসার শব্দের মানে হচ্ছে ছোট, তাহলে কি বুঝতে পারছো? একটা অংশ বেশি উঁচু, এটারে বলা হয় বড় টিউবারকল বা গ্রেটার টিউবারকল, এই অংশটা একটু কম উঁচু, এই জন্য এটারে বলা হয় ছোট টিউবারকল বা লেসার টিউবারকল বলা হয়, ঠিক আছে? আর এই যে হিউমেরাসের যে মস্তকটা, দেখো হিউমেরাসের যে মস্তকটা, এই যে মস্তকটা ওর বাকি অংশের সাথে যেই জায়গাটার মাধ্যমে যুক্ত, এই জায়গাটাকে তোমার বলা হয় অ্যানাটমিক্যাল গ্রীবা বা ঘাড় বলা হয়। দেখো এটা খুব কমন সেন্স, আমাদের মাথাটা দেহের বাকি অংশের সাথে যেটার মাধ্যমে যুক্ত বলো সেটাকে আমরা কি বলি? গ্রীবা বা ঘাড় বলি। তাহলে সেম হিউমেরাসের মস্তকটা হিউমেরাসের বাকি অংশের সাথে যে জায়গাটার মাধ্যমে যুক্ত সেটাকেও আমরা কি বলবো? গ্রীবা বা ঘাড় বলবো। এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রীবা। তাহলে এই জায়গাটাকে বলা হয়, যে এই জায়গাটাকে বলা হয় মানে হিউমেরাসের মাথাটা বাকি অংশের সাথে যেখানে যুক্ত, এই অংশটাকে তোমার বলা হয় অ্যানাটমিক্যাল গ্রীবা, বা ইংলিশে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। অ্যানাটমিক্যাল গ্রীবা বা ইংলিশে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা আরো ছবি দেখি। এই যে হিউমেরাস, হ্যাঁ, হিউমেরাসের দুই ধরনের গ্রীবা আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা বা অ্যানাটমিক্যাল নেক, আরেকটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা বা সার্জিক্যাল নেক। আচ্ছা, আমি এটাও দেখাই, যে এই ছবিটা আরো স্পষ্ট, এই যে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা বা এই যে অ্যানাটমিক্যাল নেক। আচ্ছা, এবার আসো হিউমেরাসে আরেক ধরনের হচ্ছে তোমার নেক আছে, ঠিক আছে? হিউমেরাসের আরেক ধরনের নেক আছে। দেখো হিউমেরাসের এটা কি? এটা হচ্ছে গ্রেটার টিউবারকল, এটা কি? লেসার টিউবারকল। এই গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকল এই দুইটা জিনিস হিউমেরাসের বাকি অংশের সাথে কিন্তু এই যে এই জায়গাটার মাধ্যমে যুক্ত, বুঝছো? গ্রেটার টিউবারকল, লেসার টিউবারকল হিউমেরাসের বাকি অংশের সাথে এই জায়গাটার মাধ্যমে যুক্ত, হ্যাঁ। এই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা, এই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা বা সার্জিক্যাল নেক বলা হয়। গ্রীবা ইংলিশ হচ্ছে নেক, তাহলে এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা বা সার্জিক্যাল নেক। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা আবার কি জিনিস? একটা তো গ্রীবা আছে অ্যানাটমিক্যাল গ্রীবা, আবার এটার আপনি বলতেছেন সার্জিক্যাল গ্রীবা। আচ্ছা, কেন এটাকে সার্জিক্যাল গ্রীবা বলতেছি? কারণ হিউমেরাসের দেহের এই অংশটাই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে নাজুক অবস্থায় আছে, অর্থাৎ যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়, ধরো হিউমেরাস যদি বাইরে থেকে কোনো আঘাত পায়, দেখা যায় কি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আঘাত পাইলে এই জায়গাটাতেই হচ্ছে ফাটল ধরে, এই জায়গাটাই ফেটে যায়। তো তখন দেখা যায় যেহেতু এই জায়গাটা ফেটে যায়, এই জায়গাটাই হচ্ছে সার্জনরা তখন অপারেশন করে, বুঝছো? তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটলে দেখা যায় হিউমেরাসের এই জায়গাটাই সবচেয়ে বেশি নাজুক, এই জায়গাটাতেই সবার আগে ফাটল ধরে। সো তখন সার্জনরা কি করে? সার্জনরা হচ্ছে এই জায়গাটাতেই তখন অপারেশন করে। তো সার্জনরা অপারেশন করে, এই জন্য এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। তাহলে সার্জনরা অপারেশন করতেছে, এই জন্য এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা বা সার্জিক্যাল নেক বলে। তাহলে এখানেই দুর্ঘটনার সময় প্রায় হচ্ছে এই জায়গাটায় ফাটল ঘটে, এই কারণে এখানেই সার্জনরা অপারেশন করতে হয় পরবর্তীতে। আচ্ছা, এইটুকু বুঝলা। এবার আসো হিউমেরাসের এই সার্জিক্যাল গ্রীবার পরের অংশটা, সার্জিক্যাল গ্রীবার পরের অংশ থেকে শুরু করে একেবারে মোটামুটি নিচের দিকের অংশটুকু, এইটুকুকে বলা হয় মূল দেহ। এইটুকু হচ্ছে হিউমেরাসের মূল দেহ, ঠিক আছে? এই পুরাটা এখান থেকে মোটামুটি এইটুকু পর্যন্ত এই অংশটাকে বলা হয় হিউমেরাসের মূল দেহ। এখন মূল দেহের হচ্ছে মোটামুটি মাঝখানে, খেয়াল করে দেখো, মূল দেহের হচ্ছে তোমার মোটামুটি মাঝখানে হচ্ছে একটা খসখসে জায়গা আছে। এই যে মূল দেহ যদি এখান থেকে এইটুকু পর্যন্ত হয়, এটা তার মাঝখান হবে না? মাঝখানই হবে মোটামুটি। তাহলে এই যে মাঝখানের এই অংশটা একটু খসখসে, তাহলে খসখসে জিনিসটাকে ইংলিশে বলা হয় রিজ। খসখসে জিনিসটাকে ইংলিশে বলা হয় রিজ মানে খসখসে জায়গা। এই খসখসে জায়গায় ডেলটয়েড পেশি নামে একটা পেশি যুক্ত থাকে। এই খসখসে জায়গায় কি যুক্ত থাকে? ডেলটয়েড পেশি নামে হচ্ছে একটা
পেশি যুক্ত থাকে। এই ডেলটয়েড পেশি এখানে যুক্ত থাকে বলেই এই জায়গাটা খসখসে হয়ে গেছে, বুঝছো? তাহলে হিউমেরাসের এই খসখসে জায়গাটায় ডেলটয়েড পেশি যুক্ত থাকে, এই জন্য এই জায়গাটা খসখসে হয়ে গেছে। তো যেহেতু ডেলটয়েড পেশি যুক্ত থাকে এই জন্য এই খসখসে জায়গাটাকে তোমার বলা হয় ডেলটয়েড রিজ। রিজ মানে খসখসে জায়গা, আর এখানে ডেলটয়েড পেশি থাকে এই জন্য এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। তাহলে হিউমেরাসের মূল দেহের মোটামুটি মাঝখানে খসখসে একটা জায়গা আছে ডেলটয়েড পেশি সংযুক্তির জন্য, সেটাকে নাম দিছে হচ্ছে ডেলটয়েড রিজ। ডেলটয়েড পেশি থাকে এই জন্য নাম হচ্ছে ডেলটয়েড রিজ। রিজ মানে খসখসে জায়গা, ঠিক আছে? তাহলে পারা যাবে। ওকে, এবার আসা হচ্ছে হিউমেরাসের নিচের দিকে চলে আসে। এদের দেহের একেবারে মূল দেহের একেবারে নিচের দিকে হচ্ছে তোমার এপিকন্ডাইল থাকে, দুই পাশে এপিকন্ডাইল থাকে। দেখো মূল দেহের একেবারে নিচের দিকে চলে আসো, দেখো এপিকন্ডাইল, এই পাশে একটা এপিকন্ডাইল থাকে, এই পাশে হচ্ছে তোমার আরেকটা এপিকন্ডাইল থাকে, ঠিক আছে? এপিকন্ডাইল থাকে। একটাকে তোমার বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল, নাম শুনেই বুঝতেছো মিডিয়াল মানে মাঝখানে, তার মানে এগুলা দেহের এই অংশটা দেহের মাঝখানের দিকে থাকে। আর ল্যাটারাল এপিকন্ডাইল মানে হচ্ছে এই অংশটা বাইরের দিকে থাকে। মানে ব্যাপারটা এরকম, তুমি হাত সোজা করো, তুমি হাত সোজা করলে দেখো, তুমি আমার দিকে তাকাও, হাত সোজা করলে এই জিনিসটা আমাদের দেহের ভিতরের দিকে না, এই জিনিসটা দেখো এটা আমাদের দেহের ভিতরের দিকে, তাহলে এইখানে থাকে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, বুঝছো? দেহের ভিতরের দিকে। আর ল্যাটারাল মানে পাশে, দেখো এই অংশটা কিন্তু আমাদের পাশের দিকে না, বাইরের দিকে না, আমাদের দেহের কিন্তু বাইরের দিকে কিন্তু এটা, তাই না? এটাকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডাইল, ঠিক আছে? তাহলে মিডিয়াল এপিকন্ডাইল হচ্ছে দেহের ভিতরের দিকে থাকে, ল্যাটারাল মানে পাশে, মানে এটা বাইরের দিকে থাকে, ল্যাটারাল এপিকন্ডাইল, ঠিক আছে? ওকে, আবার এখানে হচ্ছে ক্যাপিচুলাম নামক একটা স্ট্রাকচার আছে এবং সেখানে ট্রক্লিয়াও আছে। এই ল্যাটারাল এপিকন্ডাইলের এখানে একটা গোল আর একটা জিনিস আছে যেটাকে বলা হয় ক্যাপিচুলাম, আবার এই ক্যাপিচুলামের সাথে হচ্ছে ট্রক্লিয়া থাকে, যেখানে হচ্ছে ট্রক্লিয়াও থাকে, ঠিক আছে? আর আরেকটা জিনিস থাকে এখানে হচ্ছে একটা ছোট অগভীর ওই যে অবতল গর্ত থাকে। তাহলে ছোট অগভীর গর্তকে বলো বায়োলজিতে কি বলে? ফসা বলে। ফসা মানে হচ্ছে একটা ছোট অগভীর গর্ত, তাহলে এটাকে বলা হয় করোনয়েড ফসা। এটাকে তোমার কি বলা হয়? করোনয়েড ফসাই। যে জায়গাটায় হচ্ছে একটা ছোট অগভীর গর্ত থাকে, সেই ছোট অগভীর গর্তকে আমরা কি বলতেছি? করোনয়েড ফসা বলতেছি। ফসা মানে একটা এরকম একটা অগভীর গর্ত, করোনয়েড ফসা, ঠিক আছে? ওকে, পারা যাবে। তাহলে অনেকটুকু জিনিস হচ্ছে আমরা পড়ে ফেলছি, তাইলে বুঝলা অনেক কিছু আছে। তাহলে হোপফুলি হচ্ছে পারবা, ছবি দেখে দেখে পড়বা, ঠিক আছে? ছবি দেখে দেখে হচ্ছে তোমরা পড়বা। এখন আসা হচ্ছে এটার ছবি আঁকা লাগতে পারে। ছবি আঁকা লাগতে পারে বলতে হচ্ছে অনেক সময় হিউমেরাসের চিত্র সহ ছবি আঁকতে বলে, অনেক সময় বলে, এটা আমি অস্বীকার করব না। এখন এই চিত্র সহ ছবি আঁকাটা আসলেই ভাই একটা ভেজাল জিনিস। এটা কেমনে আঁকবা? এটা হচ্ছে দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করবা, ছবিটা দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করবা। আমি তোমাকে বলে দেই, এই যে এমনি ইজি জিনিসটা, এরকম একটা গোল মাথা দিবা, মানে জাস্ট ছবি আঁকা মানে কি, যাতে তোমারটা হচ্ছে যাতে মোটামুটি হচ্ছে ভালো হয়, যে এরকম গোল একটা মাথা দিবা, ঠিক আছে? গোল মাথা দিয়ে এই যে এখানে একটা উঁচু জায়গা দিয়ে দিবা, একটু উঁচু জায়গা, এখানে একটা উঁচুই হাড্ডির মতো আঁকবা, তারপর একটা লম্বা দাগ দিবা। দেখো লম্বা একটা দাগ দিলা, দিয়ে দিয়ে মোটামুটি নিচের দিকে নিয়ে যাও, মোটামুটি নিচের দিকে নিয়ে যে একটু এদিক সেদিক হবে, এটা রাবার দিয়ে একটু ঠিক করবা, একটু বেশি বাঁকা হয়ে গেলে মুছবা, বুঝছো? এটা অত সমস্যা না, এটা তো তোমার তো এটা পেন্সিল দিয়ে আঁকবা, তাই না? আমি তো একবারে আঁকতেছি। এরকম করে নিচের দিকে নিয়ে যে নিচের দিকে একটু ছড়ায় দিবা। দেখো এই যে লাস্টে নিচের দিকে যে একটু ছড়ায় দিয়ে এই যে এখানে হচ্ছে তুমি দিয়ে দিবা, বুঝছো? একটু দিয়ে এই যে একটু বাইরে বের করে দিবা। এইটুকু আঁকতে পারলো ভাই বিশ্বাস করো অনেকটুকুই হয়েছে। অত হয়তো ভালো হবে না, বুঝতেই পারতেছো, হাড্ডির ছবি আঁকা কিন্তু একটু কঠিন আছে, বুঝছো? হুট করে তুমি একবারে A to Z বেসিক ছবি যে আঁকবা একটু কঠিন আছে, বাট এই যে নিচের দিকে এসে একটু বাইরের দিকটা একটু চওড়া করে দিবা, ঠিক আছে? একটু বাইরের দিকটা চওড়া করে দিবা, এই যে এখানে একটু এই অংশটা একটু মানে দেখাবা আর কি, হ্যাঁ দেখাবা। এই যে ট্রক্লিয়া, এখানে একটা গোল সকেটের মতো এঁকে দিবা, ক্যাপিচুলাম, এখানে হচ্ছে ট্রক্লিয়া। যাই হোক, এটাই মোটামুটি তোমার মনে করা হয়ে গেছে। আর এখন এই মাঝখানের একটু জায়গাটা একটু খসখসে করে দেবে, ইচ্ছা করে খসখসে করে দিবা, তাইলে তোমারটা আরো ভালো হবে। এখন তো বাকি জিনিসটা আঁকতেই পারবা না? এখানেও একটু খসখসে করে দিবা। খসখসে বলতে এটা একটু উঁচু জায়গা, এটা বুঝাবা, ঠিক আছে? ওকে, তাইলে কিন্তু তোমাদের মোটামুটি ছবি আঁকা হয়ে গেছে। এখন জাস্ট নামকরণ। এটা কি? এটা হচ্ছে মস্তক। এটা কি? তাহলে মস্তককে দেহের বাকি অংশের সাথে যেটা যুক্ত করছে এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রিবা, ঠিক আছে? এগুলা পেন্সিল দিয়ে আঁকবে এবং এগুলার নামকরণটা একবার এই বরাবর করবা, একটা লেখা বরাবর করবা। তাহলে এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিবা, এটা হচ্ছে বড় টিউবারকল বা গ্রেটার টিউবারকল, এটা হচ্ছে ছোট টিউবারকল। এই টিউবারকল দুইটা,
এই যে অংশের মাধ্যমে মূল দেহের সাথে যুক্ত হয় এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। তাহলে এটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা, এটা হচ্ছে মূল দেহ, এটা হচ্ছে খসখসে জায়গাটা, এখানে ডেলটয়েড পেশি থাকে, তাহলে ডেলটয়েড রিডস বলে। এবার নিচের দিকে চলে আসো, নিচের দিকের দুই প্রান্তের যে উঁচু জায়গাটা এটাকে বলা হয় কন্ডাইল। এর মধ্যে এটা ওই যে বাইরের দিকে থাকে ল্যাটারাল কন্ডাইল, এটা ভিতরের দিকে থাকে যেইভাবে তীর চিহ্ন দিবা। এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, আর এটা হচ্ছে ক্যাপিচুলাম। দিয়ে দিলে এইটুকু দিলেই হবে, ঠিক আছে। চাইলে এখানে একটা গর্ত করে দিতে পারো, গর্তের মতো দেখাইতে পারো, বলবো যেটা করোনয়েড ফসা, ঠিক আছে, করোনয়েড ফসা, ঠিক আছে। তো এইভাবে চিত্র সহ ছবি আঁকতে বলতে পারে। এমনি ইজি আছে ভাই, হাড্ডি গুড্ডি আঁকা এমনিতে ইজি, এমনি জাস্ট এক টান দিয়ে মোটামুটি আঁকতে পারলেই হয়েছে, আর নামকরণ করতে পারলেই ফুল মার্কস পাবা। দেখো টিচাররা কিন্তু কখনো চায় না যে তোমাদের ছবি লিওনার্দো দা ভিঞ্চির মতো হোক বা রাহাত দা ভিঞ্চির মতো হোক, এটা টিচাররা কখনো চায় না। আমি জানি আমার ছবি আঁকার হাত অনেক ভালো, এটা তোমাদের বলতে হবে না, এতই ভালো যে মানুষজন আমাকে অনেক হিংসা করতো আগে, আমি এত সুন্দর কিভাবে ছবি আঁকতে পারি, আমার নিজের প্রতি হিংসা লাগতো। আর আসলে তো আমি এত ট্যালেন্ট নিয়ে কিভাবে পৃথিবীতে আসছি, এত সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলি, তাই না? যেমন আমি তেলাপোকা আঁকলাম, এই যে দেখো এটা একটা তেলাপোকা, ঠিক আছে, এটা একটা তেলাপোকা। আমি এত ট্যালেন্টেড ছবি কিভাবে আঁকে এটা মাঝে মাঝে নিজেই চিন্তা করি। যাই হোক, টিচাররা চিন্তাই করবে যে তোমরা রাহাত ভাইয়ের মতো ছবি আঁকতে পারবা না, এটা টিচাররা জানে, ঠিক আছে। সো লিওনার্দো দা ভিঞ্চির মতো আঁকতে পারবা না, বা পাবলো পিকাসোর মতো ছবি আঁকতে পারবা না। টিচাররা কি চায়? টিচাররা অ্যাকচুয়ালি চায় যে তোমার ছবিটা যাতে অন্তত মানে এমন একটা ছবি আঁকো যেটা দেখে টিচাররা বুঝতে পারবে যে না এই ছেলেটা অন্তত বইটা পড়ছে, ও বইটা পড়ছে, ওর অন্তত আইডিয়া আছে। যেমন দেখো এই ছবিটা আঁকলে তোমাদের কিন্তু ভালো মার্কস দিবে। এরকমই যদি একটা ছবি আঁকতে পারো আর নামকরণগুলো যদি ঠিক মতো করো, টিচাররা বুঝবে যে না এই ছেলে পড়ছে টড়ছে পারে, ঠিক আছে। এখন তুমি মনে করো এটার ছবি আঁকছে এরকম একটা ছবি আইকা দিয়া তুমি কি দেখাইলা, এটা তাহলে তো টিচাররা বুঝবে ভাই ও তো জীবনে হাড্ডি দেখেই নাই, তার মানে ও হাড্ডির ছবি জীবনে দেখেই নাই, ঠিক আছে। যদি পরীক্ষায় আঁকতে আসে জুর্দ বাহুর প্রথম অস্থি হিউমেরাসের চিত্রসহ গঠন লেখো, এটা একবার আসছিল মনে হয়, বোর্ডে আসে নাই কখনো, বাট কিছু কলেজে আমি দেখছিলাম, কলেজ পরীক্ষায় দেখছিলাম। যাই হোক, তোমাদের কইটার জন্যই বলতেছি, এরকম যদি একটা ছবি আঁকো তাহলে তো টিচার বুঝবে তুমি সারা বছর পড়ো নাই, তখন তোমার দেখবা যে কোনো মার্কস আসতেছে না। কিন্তু এরকম যদি একটা কাছাকাছি আঁকতে পারো, অত সুন্দর না হোক, হালকা তোমার তার মানে বুঝবে যে ছেলেটা আইডিয়া আছে, না মাথাটা একটু গোল করে দিছে, এখানে একটু উঁচু করে দিছে, বুঝছে যে এটা টিউবারকল আঁকানোর চেষ্টা করছে, টিচাররা বুঝবে যে না এর আইডিয়া আছে। নিচের দিকে একটু নিচের দিকে সেই যে দুই সাইড একটু মোটা করে দিছে, এটা কন্ডাইল এপিকন্ডাইল আঁকছে, টিচাররা বুঝবে যে না ও আসলে আঁকছে বা জানে অন্তত জিনিসটা। এটা জানলেই আর নামকরণগুলো ঠিক মতো করতে পারলেই দেখবা ফুল মার্কস চলে আসে। তাহলে এটা একটু সুন্দর করে ফেলবা। তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি আমরা হিউমেরাসটা পড়ে ফেলছি। এবার আসো ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির পরে এখন আমরা কনুই থেকে হচ্ছে কি পর্যন্ত পড়বো, কবজি পর্যন্ত পড়বো। তাহলে কনুই মানে হচ্ছে এলবো, তাহলে এলবো জয়েন্ট থেকে আমরা এখন রিস্ট জয়েন্ট, তাহলে এলবো জয়েন্ট থেকে আমরা হচ্ছে রিস্ট জয়েন্ট পর্যন্ত হচ্ছে দুইটা হাড্ডি থাকে, ঠিক আছে। এগুলারে তোমার বলা হয় সম্মুখ বাহুর অস্থি, এগুলারে কি বলা হয়? সম্মুখ বাহুর অস্থি বলা হয়। তাহলে সম্মুখ বাহুর অস্থি কোনটা? কনুই থেকে হচ্ছে তোমার কবজি পর্যন্ত এই হাড্ডিগুলারে সম্মুখ বাহুর অস্থি বলে। সম্মুখ বাহুতে হচ্ছে দুই ধরনের অস্থি থাকে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। আচ্ছা, এখানে এখন একটা জিনিস মনে রাখবা, রেডিয়াস মানে মনে রাখবা রেডিও, বলো রেডিও টাওয়ার কই থাকে? রেডিও টাওয়ার কিন্তু বাইরে থাকে। তাহলে রেডিয়াস মানে রেডিও টাওয়ার বাইরে থাকবে। আর আলনা কিন্তু ঘরের ভিতরে থাকে। বলো তো আলনা কেন ঘরের ভিতরে থাকে? এই যে বাসা বাড়িতে আমরা যে কাপড় চোপড় যেখানে রাখি, ওই যে কাপড় চোপড় একবার একটা জিনিসের মধ্যে সাজায় রাখি না, ওইটাই হচ্ছে আলনা। আলনা কি জানো? আলনা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কাপড় চোপড় ঝুলায় রাখি, কাপড় চোপড় ঝুলে আমরা হচ্ছে সাজায় রাখি ঘরের মধ্যে, ওটা হচ্ছে আলনা। তাহলে আলনা কই থাকে? ঘরের ভিতরে থাকে। তাহলে আলনা ঘরের ভিতরে থাকে, তার মানে আলনা হচ্ছে ভিতরের দিকে থাকে। আর রেডিয়াস মানে মনে রাখবা রেডিও টাওয়ার, তাহলে রেডিও টাওয়ার কই থাকে? ঘরের বাইরে থাকে, তাই না? তাহলে রেডিয়াস বাইরের দিকে থাকে, আলনা হচ্ছে ঘরের ভিতরে মানে ভিতরের দিকে থাকে, মনে থাকবে। তাহলে আলনা ভিতরের দিকে থাকে, রেডিয়াস হাড্ডিটা বাইরের দিকে অবস্থান করে। দ্যাট মিনস এই যে এইভাবে চিন্তা করো, ঠিক আছে। দেখো এই যে হাতটা এইভাবে করো, এইভাবে করলেই যেটা হচ্ছে কি আমাদের ভিতরের দিক নেই, মাত্র দেখাইছি। দেখো আরেকবার তোমাদের বলি, হাতটা এরকম করো, এই যে এই হাতের যে তালুটা এটা উপরের দিকে থাকবে। দেখো এই যে উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকলে এটা কি? এটা আমাদের দেহের ভিতরের দিক। দেখো এই যে এই জিনিসটা কিন্তু ভিতরের দিক, আমাদের দেহ যেই দিকে সেই দিকে, তাহলে এটা ভিতরের দিক। এখানে থাকে হচ্ছে আলনা, আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে বাইরের দিক, এখানে থাকে হচ্ছে তোমার রেডিয়াস, ঠিক আছে। ওকে, এখন আলনা এবং রেডিয়াস, তাহলে রেডিয়াস এবং আলনা হচ্ছে তোমার
একটু ঠান্ডা লাগছে, সরি। তাহলে আলনা হচ্ছে ভিতরের দিকে থাকে। এখন আলনার উপরের দিকে দুইটা প্রসেস থাকে, আমরা ছবি দেখাই, দেখো আলনার উপরের দিকে, এই যে দেখো, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আলনা, এই যেটা হচ্ছে আলনা, দাঁড়াও আরো ভালো কি ছবি আছে, দেখো এই যেটা হচ্ছে আলনা, দাঁড়াও আলনার ভালো ছবি 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 ছবি, এই যে এইটাই দেখো, মনে করো এটা হচ্ছে আলনা, হ্যাঁ, তাহলে এই অংশটা হচ্ছে আলনা, দেখো এটা হচ্ছে আলনা। তাহলে আলনার উপরের দিকে হচ্ছে তোমার দুইটা প্রসেস থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ওলিক্র্যানন প্রসেস আর একটা হচ্ছে করোনয়েড প্রসেস, ঠিক আছে, ওলিক্র্যানন প্রসেস আর একটা হচ্ছে তোমার করোনয়েড প্রসেস। দেখো এই যে এটা হচ্ছে একটা এক্সট্রা উপরের দিকের অংশ, ওলিক্র্যানন প্রসেস, এটাকে বলা হয় করোনয়েড প্রসেস। দেখো এই যে ওলিক্র্যানন প্রসেস, করোনয়েড প্রসেস, দুইটা হচ্ছে তোমার প্রসেস থাকে, ঠিক আছে। আর আলনার নিচের দিকে হচ্ছে তোমার স্টাইলয়েড প্রসেস থাকে। আলনার নিচের দিকে হচ্ছে তোমার এই যে এখানে এক্সট্রা একটা অংশ থাকে, এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড, জাস্ট নামগুলো মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নাই, স্টাইলয়েড প্রসেস। তাহলে আলনার উপরের দিকে দুইটা প্রসেস থাকে, ওলিক্র্যানন প্রসেস, করোনয়েড প্রসেস, আর নিচের দিকে থাকে হচ্ছে তোমার স্টাইলয়েড প্রসেস থাকে এবং মাথা অবস্থান করে নিচের দিকে, ঠিক আছে। এগুলো হচ্ছে আলনার মধ্যে হচ্ছে তোমার থাকে। আবার আলনার উপরের দিকে হচ্ছে একটা আলনার টিউবারোসিটি অবস্থান করে। আলনার উপরের দিকে হচ্ছে একটা আলনার টিউবারোসিটি, টিউবারো মানে হচ্ছে আলনার টিউবারোসিটি, যে উপরের দিকে টিউবারোসিটি, টিউবারোসিটি, টিউবারোসিটি অবস্থান করে আলনার উপরের দিকে, এটাকে বলা হয় আলনার টিউবারোসিটি। টিউবারোসিটি মানে হচ্ছে এইরকম একটা উঁচু একটা জিনিস, ওই যে টিউবার কলের মতো, অনেকটা টিউবার কলের মতো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে টিউবারোসিটি, আলনার টিউবারোসিটি হচ্ছে অবস্থান করে, এটা হচ্ছে তোমার আলনা। এবার আসো হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। তাহলে রেডিয়াসের ক্ষেত্রে তুমি একটা জিনিস মনে রাখো, রেডিয়াসের উপরের দিকে হচ্ছে তোমার থাকে হইল রেডিয়াল টিউবারোসিটি। রেডিয়াসের উপরের দিকে এরকম একটা উঁচু একটা অংশ থাকে, যেটাকে নাম দিছে হচ্ছে রেডিয়াল টিউবারোসিটি, বুঝতেই পারতেছো। আলনার উঁচু অংশকে নাম দিছে হচ্ছে আলনার টিউবারোসিটি, রেডিয়াসের উঁচু অংশটাকে বলা হয় রেডিয়াল টিউবারোসিটি। আর রেডিয়াসের একেবারে উপরের প্রান্তে হচ্ছে গোলাকার হচ্ছে একটা মাথা থাকে, এরকম গোল মাথার মতো থাকে, এটাকে মস্তক বলা হয়। তাহলে রেডিয়াসের উপরের প্রান্তে হচ্ছে একটা গোল মস্তক থাকে, আর যেখানেই মস্তক থাকবে সারা জীবন মনে রাখবা, মস্তকটা দেহের বাকি অংশের সাথে যে জায়গাটার মাধ্যমে যুক্ত, এই জায়গাটাকে নেক বা গ্রীবা বলে। যদি কোনো কিছুর নাম যদি মস্তক হয়, তাহলে সেই মস্তকটা দেহের বাকি অংশের সাথে যেই জায়গাটার মাধ্যমে যুক্ত বায়োলজিতে, অলওয়েজ সেই জায়গাটার নাম হবে নেক বা গ্রীবা। তার মানে মস্তক থাকা মানে তুমি শিওর থাকো সেখানে একটা নেক বা গ্রীবাও থাকবে। তাহলে একটা নেক বা এই যে গ্রীবা হচ্ছে এখানে অবস্থান করতেছে, উঁচু একটা জায়গা আছে, সেই উঁচু জায়গাটাকে তোমার বলা হয় রেডিয়াল টিউবারোসিটি বলা হয়। আর রেডিয়াসের নিচের দিকেও তোমার স্টাইলয়েড প্রসেস থাকে, ঠিক আছে। রেডিয়াসের নিচের দিকেও তোমার আলটিমেটলি কি থাকে, স্টাইলয়েড প্রসেস থাকে। এই যে এখানেও একটা এক্সট্রা অংশ আছে, স্টাইলয়েড প্রসেস থাকে। এবার আসো রেডিয়াসের সাথে আলনা তাহলে কিভাবে হচ্ছে তোমার কানেক্টেড থাকে, ঠিক আছে। এই যে রেডিয়াস আর এটা যে আলনা, এই রেডিয়াস আলনার মাঝখানে হচ্ছে একটা মেমব্রেন বা একটা পর্দা থাকে, এটাকে বলা হয় ইন্টারওসিয়াস মেমব্রেন। এই যে দেখো একটা পর্দার মতো, এই যে পর্দা বা একটা ঝিল্লি বা এরকম একটা জিনিস থাকে, এটাকে বলা হয় ইন্টারওসিয়াস মেমব্রেন। কি বলা হয়, ইন্টারওসিয়াস মেমব্রেন। তাহলে রেডিয়াস এবং আলনার মাঝখানে হচ্ছে একটা পর্দার মতো একটা জিনিস থাকে, যেটাকে তোমার বলা হয় ইন্টারওসিয়াস মেমব্রেন। ইন্টারওসিয়াস হচ্ছে তোমার কি থাকতেছে, মেমব্রেন থাকতেছে, ঠিক আছে। তাহলে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকতেছে, আর বাকি সবকিছু তো তোমরা পারবাই। তাহলে কি কঠিন জিনিসটা? কিন্তু কঠিন না, হ্যাঁ, ওকে। তাহলে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে। তাহলে এটা হচ্ছে রেডিয়াস এবং আলনার কাহিনী। এই জন্যই দেখবা যে আমাদের হাতের মাঝখানে এই যে এই জায়গাটায় একটা চাপ দাও, মাঝখানে চাপ দিলে দেখবে একটু গর্ত ঢুকে যায়। কেন ঢুকে যায়? কারণ এখানে কোনো হাড্ডি নাই, মাঝখানটা একটু ফাঁকা। দেখো এই যে মাঝখানটা একটু ফাঁকা, সেখানে হচ্ছে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে, কিন্তু সেখানে কোনো হাড্ডি নাই। এই জন্য দেখবা হাতের দুই সাইডে চাপ দাও, এখানে দিলেও দেখবা তুমি একটা হাড্ডি পাবা। দেখো এই যে এখানে একটা হাড্ডি ফিল করো, দেখো একটা হাড্ডি আছে এই প্রান্তে, এখানে একটা দাও, হাড্ডি পাবা। কিন্তু মাঝখানে একটা চাপ দাও, দেখো কোনো হাড্ডি নাই, কোনো শক্ত কিছু বাঁচতেছে না, একবারে হাতের মাঝখানে।
দেখো এই পাশে চাপ দিলেও একটা শক্ত হাড্ডি, এখানেও একটা শক্ত হাড্ডি, কিন্তু মাঝখানে দেখো কোনো হাড্ডি নাই, এখানে ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে, এই জন্য মাঝখানে চাপ দিলে দেখবে কোনো হাড্ডি পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওকে, তাহলে পারা যাবে। এটা হচ্ছে রেডিয়াস আলনা। এখন এই রেডিয়াস আলনার আসলে কাজ কি? এই রেডিয়াস আলনা উপরের দিকে দেখো, তাহলে একটু এখন একটা মনে রাখার টেকনিকটা দেখি। মনে রাখার টেকনিকটা হচ্ছে ওলি স্টাইল করে। আলনার হচ্ছে তোমার 3টা প্রসেস আছে, সেটা মনে রাখবা হচ্ছে ওলি স্টাইল করে। ওলি, ওলি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম ছিল নটরডামে থাকতে, ওর নাম হচ্ছে ওলি। তাহলে ওলি, এবং ও অনেক স্টাইল করতো, আসলেই স্টাইল করতো। ঠিক আছে, চুল টুল পুরো স্পাইক টাইক করে, মনে করো নটরডামে থাকতেই চুল টুল মনে করো স্পাইক টাইক করে চুলে জেল দিয়ে হচ্ছে ক্লাসে আসতো। ওর অনেকবার ধরছিল টিচাররাই, তুমি চুলে স্পাইক টাইক দিয়ে জেল মেল দিয়ে ক্লাসে কি মানে তুমি কি মানে নায়ক নাকি কি? ওর অনেকবার ক্লাসে দাঁড় করাইতো, তারপর আলটিমেটলি ও ঠিক হয় নাই, ও এরকমই করতো। পরে টিচাররা হাল ছেড়ে দিচ্ছে, বুঝছে যে ও আসলে এরকমই। যাই হোক, তাহলে ওলি স্টাইল করে। ওলিতে কি? ওলিতে হচ্ছে ওলিক্যানন প্রসেস, স্টাইলতে স্টাইলয়েড প্রসেস, করেতে হচ্ছে করোনয়েড প্রসেস। তাহলে ওলিক্যানন প্রসেস, স্টাইলয়েড প্রসেস, করোনয়েড প্রসেস, এই 3টা হচ্ছে আলনার প্রসেস। আর রেডিয়াসের প্রসেস হচ্ছে একটাই, ওই স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার টেকনিক আর কি। আচ্ছা, আর কোথায় কি থাকে আমরা তো বুঝে ফেলছি। এখন আসো এদের মেইন কাজটা কি। এই যে দেখো, এদের মেইন কাজটা হচ্ছে এই যে রেডিয়াস এবং আলনা, এই দুইটার উপরের প্রান্ত দেখো পরস্পরের সাথে যুক্ত হয়ে, তারা আবার বলতো কার সাথে যুক্ত হয়েছে? হিউমেরাসের নিচের অংশের সাথে যুক্ত হয়েছে। এই যে হিউমেরাসের নিচের অংশটা, এই হিউমেরাসের নিচের অংশটার সাথে দেখো, এই যে হিউমেরাসের নিচের অংশটার সাথে এই রেডিয়াস এবং আলনার উপরের অংশটা যুক্ত হয়ে আমাদের এলবো জয়েন্ট, আমাদের কনুই তৈরি করছে, কনুই জয়েন্ট তৈরি করছে। অর্থাৎ ব্যাপারটাই যে এরকম। এখন এই ছবিটা ফিল করো, দেখো এই যে হিউমেরাসের নিচের প্রান্ত, ওই যে এপিকন্ডাইল গুলা দেখো, তার সাথে দেখছো এই যে রেডিয়াস, এই যেটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। তাহলে হিউমেরাসের নিচের প্রান্তের সাথে দেখো রেডিয়াস এবং আলনার উপরের প্রান্ত যুক্ত হয়ে দেখো এরকম হচ্ছে একটা এলবো জয়েন্ট বা আমাদের কনুই জয়েন্ট হচ্ছে তৈরি করছে। তাহলে আমাদের এলবো জয়েন্ট বা কনুই জয়েন্ট কেমনে তৈরি হয়েছে? দেখো, হিউমেরাসের নিচের প্রান্তের সাথে রেডিয়াস এবং আলনার উপরের প্রান্ত একসাথে হয়ে আমাদের এলবো জয়েন্ট বা আমাদের হচ্ছে কনুই জয়েন্ট হচ্ছে তোমার তৈরি করছে। ঠিক আছে, তাহলে পারা উচিত। কেমনে করছে চলো আমরা ফিল করি। দেখো এই যে একটা মানুষ কনুই নাড়াইতেছে। আমরা যখন কনুই নাড়াই আসলে কি হয় জানো? এই যে দেখো, এখন তুমি ভালো মতো ফিল করবা। এই যে এখানে যে একটা হালকা ছায়ার মতো দেখতে পাচ্ছ, হালকা ছায়ার মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আসলে আলনা। মনে আছে? আলনার উপরের দিকে কিন্তু একটা প্রসেস আছে। আলনার উপরের দিকে কি প্রসেস আছে দেখো, একটু বুঝতে পারবে এখন। করোনয়েড প্রসেস আছে উপরের দিকে, করোনয়েড প্রসেস আছে। আর বলতো হিউমেরাসের নিচের প্রান্তে একটা গর্ত আছে, এই গর্তটার নাম কি? করোনয়েড ফসা। এক্স্যাক্টলি, তুমি যা বুঝছো তাই। দেখো, প্রসেস মানে এক্সট্রা অংশ। তাহলে আলনার করোনয়েড প্রসেস, এই হিউমেরাসের নিচের যে একটা গর্ত আছে করোনয়েড ফসা, এই গর্তের মধ্যে ঢুকে গেছে। তার মানে আলনার এক্সট্রা যে অংশটা, সেটা মনে করে এখানে একটা গর্ত পাইছে, সেই গর্তের মধ্যে ঢুকে গেছে। গর্তের মধ্যে ঢুকে যে সেখানে হচ্ছে তোমার কনুই জয়েন্ট তৈরি করে ফেলছে বা এলবো জয়েন্ট তৈরি করে ফেলছে। এখন দেখো ফিল করো, এই যে তাহলে আলনার করোনয়েড প্রসেসটা হিউমেরাসের ওই যে পিছনের দিকের করোনয়েড ফোসার ভিতরে ঢুকে গেছে। ঢুকে যে দেখো আমাদের কনুই জয়েন্ট তৈরি করছে, কনুই জয়েন্ট। দেখো একটা মানুষ কনুই নাড়াইলে কেমন হয়, অ্যামেজিং না? দেখো, এইভাবে বায়োলজি কখনো চিন্তা করছো, ফিল করছো? এইভাবেই বায়োলজি ফিল করে পড়তে হয়। তাহলে দেখো, আলনার এক্সট্রা অংশ হচ্ছে করোনয়েড প্রসেস। সেই করোনয়েড প্রসেসটা ওর করোনয়েড ফসার ভিতরে ঢুকে যে আমাদের কনুই তৈরি করছে। দেখতে থাকো। হ্যাঁ, আমরা আজান ব্রেক দিচ্ছি, 1 মিনিটের আজান ব্রেক দিচ্ছি, দেখতে থাকো এই জিনিসটা। আর চিন্তা করো যে কত নিখুঁতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে।
আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছো আমাদের কনুই জয়েন্ট বা এলবো জয়েন্ট কিভাবে তৈরি হয়েছে, তাই না? তাহলে পারা যাবে। এবার আসো হচ্ছে, তাহলে এবার আসো কার্পাল, কবজির অস্থি। কবজির অস্থির নাম কি? কার্পাল অস্থি। এই যে কার্পাল কবজির মধ্যে থাকে, এই যে এই বেগুনি কালারের যে হাড্ডিগুলা, কার্পাল। কার্পাল এটা মনে রাখবা কেমনে? খুবই ইজি, দেখো কবজি, এটা তো মনে রাখা ইজি। কতে কবজি কতে কার্পাল, কতে কবজি কতে কার্পাল। কবজিকে ইংলিশে বলা হয় রিস্ট, তার মানে রিস্ট জয়েন্ট। তাহলে রিস্টের মধ্যে কি কি অস্থি থাকে? তাহলে রিস্ট বা কবজি, তাহলে রিস্ট বা কবজির মধ্যে হচ্ছে কি কি অস্থি থাকে? কার্পাল অস্থি থাকে। তাহলে কতে কবজি কতে কার্পাল। আচ্ছা মনে থাকবে। এখন এই কার্পাল অস্থি হচ্ছে 8টা হাড্ডি থাকে, এখানে 8টা হাড্ডি, যে আমাদের কবজির এখানে 8টা হাড্ডি থাকে। সেই 8টা হাড্ডি হচ্ছে তোমার চারটা চারটা করে 2 সারিতে হচ্ছে সাজানো থাকে। অর্থাৎ মনে করো সামনের সারিতে হচ্ছে এরকম 4টা হাড্ডি, পিছনের সারিতে হচ্ছে এরকম আরো 4টা হাড্ডি, এরকম চারটা চারটা করে টোটাল 2 সারিতে হচ্ছে 8টা কার্পাল অস্থি হচ্ছে তোমার সাজানো থাকে। ঠিক আছে? আচ্ছা খুব ভালো কথা। এখন এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে একটু দেখি আমরা। তাহলে হাতের অস্থি। আচ্ছা এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানো? মানে আমরা তো সাধারণ বাংলায়, হ্যাঁ সাধারণ বাংলায় বা ইংলিশে আমরা হাত বলতে আসলে কি বুঝি? হাত মানে এই পুরাটা হচ্ছে হাত, তাই না? আচ্ছা কিন্তু কাহিনীটা হচ্ছে বায়োলজিতে, হ্যাঁ বায়োলজিতে হাত মানে কিন্তু আসলে পুরাটা না। বায়োলজিতে হাত মানে হচ্ছে জাস্ট এই কবজি থেকে আঙ্গুল পর্যন্ত এই পুরাটা হচ্ছে, এইটুকু হচ্ছে হাত। আমি কি বুঝাইতে পারছি? আমরা সাধারণ বাংলায় হাত মানে এই পুরাটা হচ্ছে আমার হাত, এটা আমার ডান হাত, এটা বাম হাত, তাই না? কিন্তু বায়োলজির ভাষায় আসলে হাত বলতে এই কবজি থেকে এইটুকু হচ্ছে হাত, অর্থাৎ এইটুকু শুধু হাত। ঠিক আছে? তো আমরা কি বায়োলজি পড়তেছি, তো বায়োলজির ভাষায় হাত মানে কিন্তু শুধু এইটুকু। সো এখানে কিন্তু একটা কনফিউজিং হয়, একটু পরে আমি প্রশ্নটা বলবো। তাহলে আগে ক্লিয়ার হইছো যে বায়োলজির ভাষায় হাত বলতে আসলে কবজি থেকে এইটুকু। তাহলে বলো তো এইটুকু কি? এই যে এইটুকু হচ্ছে ঊর্ধ্ববাহু, এইটুকু হচ্ছে ঊর্ধ্ববাহু। কনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে সম্মুখ বাহু, বুঝো টার্মগুলো একটু বুঝো। কাঁধ থেকে কনুই পর্যন্ত হচ্ছে ঊর্ধ্ববাহু, এখান থেকে কবজি পর্যন্ত হচ্ছে সম্মুখ বাহু, আর কবজি থেকে পুরাটা বাকি অংশটা হচ্ছে হাত। তাহলে হাত বলতে আসলে যেইটুকু বায়োলজিতে। ঠিক আছে? ওকে, তাহলে হাতের অস্থির মধ্যে প্রথমে চলে আসো হচ্ছে কবজির অস্থি বা কার্পাল অস্থি। কতে কবজি কতে কার্পাল। এখানে 8টা অস্থি আছে, আগে একটু নামগুলা পড়ি, এখান থেকে এমসিকিউ আসে যে নিচের কোনটা কার্পাল অস্থি বা নিচের কোনটা কার্পাল অস্থি নয়, এরকম একটা এমসিকিউ আসে। যাই হোক, তাহলে নামগুলা কি? স্ক্যাফয়েড, লুনেড, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। তাহলে স্ক্যাফয়েড, লুনেড, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। তারপরে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এর মধ্যে প্রথম 4টা অর্থাৎ স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম এরা উপরের সারিতে থাকে, আর নিচের 4টা মানে পরের 4টা ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট এগুলো নিচের সারিতে হচ্ছে থাকে। তাহলে এরকম 4টা 4টা করে টোটাল 8টা অস্থি 2 সারিতে হচ্ছে সাজানো থাকে। তাহলে আবার বলি, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম এগুলো উপরের সারিতে থাকে, আর ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট এগুলো নিচের সারিতে হচ্ছে সাজানো থাকে। আচ্ছা এখন এই 8টা হাড্ডির নাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। নিচের কোনটা কার্পাল অস্থি বা কার্পাল অস্থি নয়। তাহলে এরকম এমসিকিউ আসলে একটা চমৎকার ছন্দ আছে, যে ভুলতে চাইলে ওরা হাত ভাই ভুলতে দেবে না। এটা অ্যাকচুয়ালি পুরাতন ছন্দ। এই ছন্দ দিয়ে আমি নিজে পড়ালেখা করছি 2013-14 সালের দিকে শিখছি এই ছন্দটা, তোমাদেরকে এখন পড়াচ্ছি। এগুলো অনেক পুরাতন ছন্দ, ঠিক আছে? আমি নিজে এগুলো দিয়ে পড়ছি, তাহলে বুঝতেই পারতেছো কত বছর আগে। 1900 সালের একটা ছন্দ, বাট অনেক চমৎকার। এটা আমার একটা প্রিয় একটা ছন্দ, খুব সহজেই মনে থাকে। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমার হঠাৎ করে মনে করো জরিনাকে অনেক ভালো লেগে গেছে। তো তোমার জরিনাকে এতই ভালো লাগছে, তুমি বলতেছো শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। মানে ওরা এত সুন্দর লাগতেছে, ওরা এখন যা ধরা উচিত, কিডন্যাপ করে ফেলা উচিত, আমরা অনেক সময় বলি না ওই রকম। তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এই ছন্দটা দিয়ে তুমি মনে রাখতে পারো। শীতে হচ্ছে স্ক্যাফয়েড, এলতে হচ্ছে লুনেট, টুতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, প্রিটিতে হচ্ছে পিসিফর্ম। তাহলে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। ওকে, দেখো এই চারটা দিয়ে দেখো আমি ইচ্ছা করে একটা লাইন বানাইছি, তার মানে বুঝতেই পারতেছো এই 4টা হাড্ডি হচ্ছে এক সারিতে থাকে। তাহলে এটাও হয়ে গেল। দেখো তারপরে কমা আছে, ইচ্ছা করে কমাটা দিছি, কারণ আমি বুঝাইতে চাইছি যে প্রথম 4টা এক সারিতে থাকে। এরপরে আসে লাস্টের 4টা, তাহলে লাস্টের 4টা মনে রাখতে পারো ট্রাই টু ক্যাচ হার। তাহলে ট্রাই,
ট্রাইতে হচ্ছে ট্রাপিজিয়াম, টুতে হচ্ছে ট্রাপিজয়েড, ক্যাচতে হচ্ছে ক্যাপিটেট, হার্টতে হচ্ছে হ্যামেট। তাহলে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে লাস্টের চারটা হচ্ছে অন্য সারিতে হচ্ছে থাকে। তাহলে দেখো, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। এই হচ্ছে 8টা অস্থি, একবারে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কার্পাল অস্থি 8টা। আচ্ছা, এবার আসো হচ্ছে করতলের অস্থি। করতল বা হাতের তালু, যাই বলো, করতল বা হাতের তালু মানে যেইটুকু। তালু মানে কতটুকু বলো? তালু মানে যেইটুকু আর কি। হ্যাঁ, তাহলে করতল বা হাতের তালু। তাহলে হাতের তালুতে হচ্ছে তোমার হাড্ডি আছে 5টা, 5 আঙ্গুলের জন্য 5টা আছে। এগুলাকে তোমার বলা হয় মেটাকার্পাল। এগুলাকে বলা হয় মেটাকার্পাল। মেটা মানে পরে, মেটা শব্দের মানে হচ্ছে পরে, পরে। তাহলে এগুলা কার্পালের পরে আসছে। আচ্ছা, কার্পালের পরে কেমনে আসছে? তুমি সিরিয়ালি যাও, তুমি এখান থেকে সিরিয়ালি যাও, বলো এখান থেকে তুমি যখন সিরিয়ালি যাবা আগে পাবা হচ্ছে কার্পাল অস্থি, তাই না? তাহলে কার্পাল অস্থিগুলো আগে পাবা, দেন তারপরে পাবা কিন্তু মেটাকার্পাল। বুঝছো? সিরিয়ালি যদি এখান থেকে কাপ থেকে যদি তুমি আস্তে আস্তে হাতের আঙ্গুলের দিকে যাইতে থাকো, তুমি আগে পাবা কবজি, মানে আগে পাবা কার্পাল, কার্পালের পরে পাবা হচ্ছে এইগুলারে। এই জন্য এগুলার নাম দিচ্ছে হচ্ছে মেটাকার্পাল। মেটা মানে পরে, তাহলে সিরিয়ালে কার্পালের পরে আসছে এগুলা, এই জন্য এগুলারে বলা হয় মেটাকার্পাল। তাহলে এগুলা হচ্ছে 5টা মেটাকার্পাল অস্থি থাকে, 5 আঙ্গুলের জন্য 5টা। এবার আসো আঙ্গুলের অস্থি। তাহলে আঙ্গুলের অস্থিগুলা, এই যে আঙ্গুল, হ্যাঁ, আঙ্গুলের অস্থিগুলাকে বলা হয় ফ্যালাঞ্জেস। এর মধ্যে মনে রাখবা বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুলে তুমি দেখো, এই যে দেখো, তুমি এটা দেখলে বুঝবা। দেখো, তুমি বৃদ্ধাঙ্গুলকে ভাঁজ করো, বৃদ্ধাঙ্গুলকে ভাঁজ করলে দেখো 2টা অংশে ভাগ হয়। 2টা অংশে ভাগ হয় কেন? কারণ এখানে হাড্ডি আছে 2টা। তুমি এটা ফিল করতে পারবা, করো সবাই। বৃদ্ধাঙ্গুল, এই থামকে ভাঁজ করো। দেখো, থামকে ভাঁজ করলে দেখো 2টা হাড্ডি আছে, তুমি নিজেই দেখতেছো। এই যে এখানে একটা হাড্ডি আর এই যে এখানে একটা হাড্ডি, এই জন্য থাম হচ্ছে 2টা ভাগে ভাগ হয়েছে। দেখো, এখানে একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, থাম। কিন্তু তুমি অন্য আঙ্গুলগুলারে ভাঁজ করো, দেখো 3টা ভাগে ভাগ হবে, 1টা 2টা 3টা। তাহলে বুঝতেই পারতেছো যে অন্য আঙ্গুলে হাড্ডি আছে 3টা করে। তার মানে বৃদ্ধাঙ্গুল বাদে বাকিগুলাতে তোমার 3টা করে হচ্ছে ফ্যালাঞ্জেস থাকে, আর শুধুমাত্র বৃদ্ধাঙ্গুল ভাঁজ করো 2 ভাগে বিভক্ত হয়। তাহলে বৃদ্ধাঙ্গুলে 2টা ফ্যালাঞ্জেস থাকে। তাহলে বৃদ্ধাঙ্গুলে 2টা ফ্যালাঞ্জেস থাকে, বৃদ্ধাঙ্গুল বাদে বাকি আঙ্গুলগুলোতে হচ্ছে তোমার 3টা করে ফ্যালাঞ্জেস থাকে। ঠিক আছে, ওকে, পারা যাবে। এবার আসো তাহলে আমি টোটাল ঊর্ধ্ববাহুর অস্থি হিসাব করি। তাহলে এখন আসো টোটাল ঊর্ধ্ববাহুর অস্থি হিসাব করি, যে কেমনে 60টা হইলো, হিসাবটা মিলাইতে হবে, কারণ হিসাব না মিলাইলে তো হবে না, এখান থেকে অনেক এমসিকিউ আসে। এবার আসো তাহলে আমার সাথে, আমাদের ঊর্ধ্ববাহু কয়টা? মানে ঊর্ধ্ববাহু বলতে আসলে পুরাটাকেই ধরো বুঝায়। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ববাহু কয়টা? ঊর্ধ্ববাহু হচ্ছে তোমার 2টা। তাহলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থি, এখানে একটা হিউমেরাস, এখানে একটা হিউমেরাস, তাহলে কয়টা হইলো? 2টা হিউমেরাস হইলো। এবার আসো সম্মুখ বাহুর অস্থি। তাহলে এখানে একটা রেডিয়াস আলনা, এখানে একটা রেডিয়াস আলনা, তাহলে 2টা কয়টা হইলো? 4টা। আচ্ছা, এবার আসো কার্পাল বা কবজির অস্থি 8টা, তাহলে এখানে 8টা, এখানে 8টা, তাহলে 8 8 16টা। মেটাকার্পাল 5 আঙ্গুলের জন্য 5টা, তাহলে এখানে 5টা, এখানে 5টা, তাহলে 5 5 10টা। আর ফ্যালাঞ্জেস বৃদ্ধাঙ্গুলে হচ্ছে 2টা, বাকি 4টা আঙ্গুলে হচ্ছে 3টা করে, তাহলে 4 3 12, আর বৃদ্ধাঙ্গুলে 2টা, 14টা। তাহলে এখানে 14টা ফ্যালাঞ্জেস, এই আঙ্গুলগুলায় 14টা ফ্যালাঞ্জেস, তাহলে 14 14 28টা। দেখো এবার হিসাব করো, 5টা 5টা 10টা, তাহলে 28 আর 10 হচ্ছে 38টা, 8টা 8টা 16টা, তাহলে 38 আর 16 হচ্ছে 54টা। এখানে 2টা 2টা 4টা, তাহলে 54 আর 4 হচ্ছে 58টা, আর এখানে একটা একটা 2টা 60টা। এইভাবে ঊর্ধ্ববাহুতে টোটাল অস্থি আছে হচ্ছে 60টা। ঠিক আছে, তাহলে পারা যাবে। এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাতে কয়টা অস্থি আছে, তাইলে কিন্তু জিনিসটা মনে রাখবা যে কাহিনী। যদি প্রশ্নে বলে ঊর্ধ্ববাহুতে টোটাল অস্থি আছে কয়টা? 60টা। ঊর্ধ্ববাহু মানে ধরে নাও তুমি পুরাটাই বুঝাইছে 60টা, এখানে কোনো কনফিউশন নাই। এখন যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে বা এইচএসসিতেও যদি প্রশ্ন আসে হাতের অস্থি কয়টা, তাহলে মনে রাখবা বায়োলজিতে কিন্তু হাত বলতে কবজি থেকে শুরু করে এইটুকু হচ্ছে হাত। তাহলে এইটুকুতে কয়টা হাড্ডি আছে গুনি, 8টা 5টা, তাহলে 13টা, 8 5 13, আর এখানে আছে 14টা। 13 আর 14 কত? 27। তাহলে এখানে 27টা, এখানে 27টা, তাহলে শুধু হাতের অস্থি আছে 54টা, তাই না? কারণ এখানে 27টা, এখানে 27টা, তাহলে শুধু হাতের অস্থি আছে 54টা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু হাতের অস্থি বললে এইটুকু কিন্তু হাত, ভাই মনে রাখো, আমরা সাধারণ ভাষায় পুরাটারে হাত বলি, কোনো সমস্যা নাই, কিন্তু বায়োলজিতে হাত মানে কিন্তু কবজি থেকে জাস্ট আঙ্গুল পর্যন্ত। তো এখানে 27টা, এখানে 27টা, তাহলে টোটাল 54টা। ঠিক আছে, ওকে, তাহলে এগুলা পারবা, খুব সহজেই পারবা। ঠিক আছে, তাহলে একটা কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এবার আসো নিম্ন বাহুর অস্থি বা পা। তাহলে নিম্ন বাহুর অস্থি বা পায়ের অস্থি, চলো আমরা এগুলো একটু দেখি।
তাহলে নিম্ন বাহু বা কার অস্থি, তাহলে নিম্ন বাহু বা হচ্ছে তোমার পায়ের অস্থি। একটু দেখি, তাহলে এর মধ্যে প্রথমে আসা হচ্ছে ফিমার। তাহলে নিম্ন বাহু বা পায়ের অস্থির মধ্যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে হচ্ছে তোমার ফিমার। ঠিক আছে, আচ্ছা বলো তাহলে নিম্ন বাহুর প্রথম হাড্ডি, আচ্ছা প্রথমে দেখো এই যে আমাদের এখান থেকে শুরু করে আমাদের এটা কি, এটা হচ্ছে তোমার হাঁটু, হাঁটু না হাঁটু, তাহলে এখান থেকে শুরু করে আমাদের হাঁটু পর্যন্ত হাড্ডির নাম হচ্ছে ফিমার। পরবর্তীতে হাঁটুর মধ্যে এরকম একটা ডিম্বাকার বা ত্রিকোণাকার একটা ছোট্ট হাড্ডি থাকে, ওই যে হাঁটুর কাপ, আমরা নি কাপ বলি। হাঁটুতে হাত দাও, দেখো হাঁটুতে হাত দিলে দেখবে যেটা প্লেটের মতো কাপের মতো একটা জিনিস আছে, একটু নড়াচড়া করে, দেখো হাঁটুর মধ্যে হাত দাও, হাঁটুতে হাত দিয়ে একটু ডানে বামে একটু নড়াচড়া করো, দেখো ডানে বামে নড়াচড়া করলে একটা হাড্ডি নড়তেছে, ওইখানে একটা ছোট্ট ত্রিকোণাকার একটা হাড্ডি থাকে, এটাকে বলা হয় প্যাটেলা। যাই হোক, তাহলে প্যাটেলা থাকে। এরপরে দেখো হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত বা অ্যাঙ্কেল পর্যন্ত, হাঁটু মানে হচ্ছে নি, তাহলে নি জয়েন্ট থেকে শুরু করে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত, অ্যাঙ্কেল মানে গোড়ালি, ইংলিশ ভার্সনের যারা আছে ওদের জন্য বুঝতে ইজি হবে। তাহলে নি জয়েন্ট থেকে শুরু করে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত হাড্ডিগুলোর নাম হচ্ছে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। আর গোড়ালির হাড্ডিগুলোকে বলা হয় টার্সাল, অ্যাঙ্কেলের হাড্ডিগুলোরে বলা হয় টার্সাল। তাহলে 7টা টার্সাল থাকে। জানো যে পায়ের তলা, পায়ের তলায় হচ্ছে 5টা আঙ্গুলের জন্য 5টা মেটাটার্সাল থাকে, আর আঙ্গুলে হচ্ছে ফ্যালাঞ্জেস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে হাড্ডিগুলোর নাম আর কি। তাহলে ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা থাকে হাঁটুর মধ্যে, আবার তারপরে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে এগুলো খুব সহজেই তোমরা পারবা, নামগুলা বললাম। এবার আসো তাহলে নিম্ন বাহু। তাহলে নিম্ন বাহুর বা পায়ের অস্থি, প্রথম অস্থিটার নাম হচ্ছে ফিমার। ঠিক আছে, তাহলে প্রথম অস্থি হচ্ছে ফিমার। এবং একটা জিনিস মনে রাখবা, এই ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। তার মানে মানব দেহের সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটা? ফিমার, মানে এটা সবচেয়ে বড় হাড্ডি। তাহলে মানব দেহের সবচেয়ে বড় হাড্ডি, দেখো এটা একেবারে মানে উরু থেকে, পায়ের উরু থেকে দেখো একেবারে হাঁটু পর্যন্ত চলে গেছে, এইখান থেকে একবারে হাঁটু পর্যন্ত বিশাল একটা হাড্ডি। তাহলে ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। আচ্ছা, তো এখন চলে আসো এই যে ফিমার, ফিমারের একটু আমরা দেখি। তাহলে ফিমারের উপরের প্রান্তে দেখো, এই যে ছবিটা দেখো, ফিমারের উপরের প্রান্তে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে একটা গোলাকার হচ্ছে একটা মস্তক থাকে। ঠিক আছে, তাহলে ফিমারের উপরের প্রান্তে হচ্ছে তোমার কি থাকে? একটা গোলাকার হচ্ছে একটা মস্তক থাকে, অনেকটা হিউমেরাসের মতোই, অনেকটা হিউমেরাসের সাথে মিল থাকবে। দেখো ফিমারের উপরের প্রান্তে দেখো এই যে গোলাকার হচ্ছে একটা মস্তক থাকে। ঠিক আছে, আর আমরা বলছিলাম যেখানেই মস্তক থাকবে সেই মস্তকটা দেহের বাকি অংশের সাথে যেই জায়গাটার মাধ্যমে যুক্ত হবে সেই জায়গাটাকে আমরা কি বলবো? নেক বা গ্রীবা বলবো। তাহলে এখানে একটা নেক বা গ্রীবা আছে। তাহলে একটা ফিমারের উপরের প্রান্তে হচ্ছে একটা গোল মস্তক আছে, মস্তকটা সারা দেহের সাথে যেই জায়গাটার মাধ্যমে যুক্ত সেই জায়গাটাকে হচ্ছে আমরা গ্রীবা বা নেক বলবো। আচ্ছা, তারপরে ওই অনেকটা হিউমেরাসের মতোই ফিমারের এখানেও দেখো একটা জায়গা উঁচু হয়ে গেছে, এখানেও একটা জায়গা উঁচু হয়ে গেছে, এখানেও একটা জায়গা হচ্ছে একটু উঁচু হয়ে গেছে। এখন এই যে এইখানে জায়গাটা উঁচু হয়ে গেছে, এই পুরা জায়গাটা আর কি একটু বেশি উঁচু, এটা একটু বেশি উঁচু, এটার নাম দিছে হচ্ছে বড় ট্রোক্যান্টর। আগে এটার টিউবারকল নাম দেয় নাই, হিউমেরাসেরটার নাম ছিল টিউবারকল, আর এটার নাম দিছে হচ্ছে ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর, তাইলে বড় ট্রোক্যান্টর, বা এটাকে ইংলিশে বলা হয় গ্রেটার ট্রোক্যান্টর। এই জায়গাটা একটু বেশি উঁচু, আর এই জায়গাটা হচ্ছে একটু কম উঁচু, এই জন্য এটাকে বলা হচ্ছে ছোট ট্রোক্যান্টর বা লেসার ট্রোক্যান্টর। ছোট ট্রোক্যান্টর বা হচ্ছে তোমার লেসার ট্রোক্যান্টর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছো? তাহলে বড় ট্রোক্যান্টর বেশি উঁচু, এটা হচ্ছে ছোট ট্রোক্যান্টর বা হচ্ছে কম উঁচু। ঠিক আছে, কম উঁচু, এই জন্য ছোট ট্রোক্যান্টর বা লেসার ট্রোক্যান্টর বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো নিচের দিকে চলে আসো। নিচের দিকে এখানে দেখো এই যে নিচের প্রান্তর দুই অংশটা একটু উঁচু হয়ে গেছে, এগুলোকে কন্ডাইল বলো, ওই যে অনেকটা ওইটার সাথে মিল আছে, কন্ডাইল। কন্ডাইল এর মধ্যে এই কন্ডাইলটা দেহের ভিতরের দিকে থাকে। তাহলে বলো যেটা ভিতরের দিকে থাকবে ওটাকে আমরা কি বলবো? মিডিয়াল কন্ডাইল। মতে মিডিয়াল, মতে মাঝখানে, মাঝখানে মানে কি? ভিতরের দিকে। তাহলে এই কন্ডাইলের এই অংশটা হচ্ছে ভিতরের দিকে থাকে, এটাকে বলা হয় মিডিয়াল কন্ডাইল। ঠিক আছে, আর এই যে এখানে যে একটা কন্ডাইল থাকে, হ্যাঁ, এই কন্ডাইলটা হচ্ছে তোমার বাইরের দিকে থাকে, এটাকে বলা হয় ল্যাটারাল কন্ডাইল।
এটাকে কি বলা হয় ল্যাটারাল কন্ডাইল। তাহলে একটাকে তোমার বলা হয় মিডিয়াল কন্ডাইল, আরেকটাকে তোমার বলা হয় ল্যাটারাল কন্ডাইল। ঠিক আছে, তাহলে মিডিয়াল কন্ডাইল, আরেকটাকে আমরা কি বলতেছি ল্যাটারাল কন্ডাইল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে পারবা। এবং এই দুই কন্ডাইলের মাঝখানে হচ্ছে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে হচ্ছে প্যাটেলা, ওই যে প্যাটেলা নামক যে হাড্ডিটা আছে না, ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম, এই যে দেখো, আচ্ছা একটু আগে দেখাইছিলাম বা আমরা আরো দেখাবো, এই যে প্যাটেলা, এই যে দেখো, এই যে একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, একটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। দেখো এর মাঝখানে একটা ছোট্ট গর্তের মতো আছে, সেই গর্তের মধ্যে দেখো এই যে আমাদের ত্রিকোণাকার যে হাড্ডিটা, ত্রিকোণাকার একটা ছোট্ট হাড্ডি প্যাটেলা হচ্ছে যুক্ত থাকে। ঠিক আছে, এইভাবে মানে আর কি জিনিসটা দেখছো। তাহলে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, এর মাঝখানে একটা ছোট্ট গর্তের মতো আছে, সেখানে হচ্ছে আমাদের প্যাটেলা নামক অস্থিটা হচ্ছে যুক্ত থাকে। এটা হচ্ছে ফিমারের গঠন। তাহলে পারা যাবে না। আচ্ছা, এখন মনে রাখার টেকনিকটা কি, অনেক সময় প্যাচ লাগে, ফিমারের মধ্যে ট্রোক্যান্টর থাকে, মনে রাখবা কেমনে, দেখো ফিমার, দেখো ফিমার লাস্টে কি আছে র আছে, ফিমার, দেখো ট্রোক্যান্টর লাস্টে কি আছে র আছে, তাহলে লাস্টে র, ফিমারের লাস্টে র, ট্রোক্যান্টরের লাস্টে র, তার মানে ফিমারের মধ্যে ট্রোক্যান্টর থাকে। এটা প্যাচ লাগে কিন্তু হিউমেরাস এবং ফিমারের মধ্যে এই জিনিসটায় প্যাচ লাগে, যে একটাই আছে হচ্ছে গ্রেটার টিউবারকল বা বড় টিউবারকল, একটাই আছে বড় ট্রোক্যান্টর। তাহলে কোনটায় বড় টিউবারকল আছে আর কোনটায় বড় ট্রোক্যান্টর আছে, এটা প্যাচ লাগে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে ফিমার লাস্টে র আছে, ট্রোক্যান্টরের লাস্টে র আছে, তাহলে ট্রোক্যান্টর থাকবে হচ্ছে ফিমারে। ঠিক আছে, হিউমেরাস লাস্টে র নাই, টিউবারকল লাস্টে র নাই, তাহলে টিউবারকল থাকবে হচ্ছে হিউমেরাসে। ব্যাস, বাকিগুলো তুমি পারবা এমনিতেই। বাকি অনেকটুকু সেম। গোল মাথা থাকে, গোল মাথাটা হচ্ছে তোমার দেহের বাকি অংশের সাথে যে জায়গাটার মাধ্যমে যুক্ত, বায়োলজিতে অলওয়েজ বলছি যে মাথাটা যার সাথে যুক্ত থাকবে এটাই হচ্ছে তোমার গ্রীবা বা নেক। ঠিক আছে, এরপরে খসখসে জায়গা আছে অনেকটা ওইটার মতোই, নিচের দিকে কন্ডাইল আছে, এই দুই কন্ডাইলের মাঝখানে হচ্ছে প্যাটেলাকে সংযুক্ত করার জন্য একটা ছোট্ট গর্তের মতো আছে। শেষ, তাহলে পারা যাবে। এটা হচ্ছে ফিমারের গঠন, খুব সহজে হচ্ছে পারবা। এখন আসা হচ্ছে এই যে ফিমার, এই যে ফিমারের নিচের প্রান্তে এই যে প্যাটেলা নামক একটা অস্থি থাকে, এই প্যাটেলা অস্থিটা হচ্ছে এক ধরনের সিসাময়েড অস্থি। তাহলে এই যে ফিমারের নিচের প্রান্তে এই যে ত্রিকোণাকৃতির যে একটা অস্থি থাকে, সেই অস্থিটাকে বলা হয় প্যাটেলা। সেই প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি। প্যাটেলাকে কি বলা হয় সিসাময়েড অস্থি। কেন এটাকে সিসাময়েড অস্থি বলা হয়, কারণ প্যাটেলার উৎপত্তি হয়েছে মাংসপেশির টেন্ডন থেকে। অর্থাৎ মাংসপেশির শেষ প্রান্তটা, তোমাদেরকে টেন্ডন পড়াইছিলাম না, বলো তো টেন্ডন কি করে, বলো। টেন্ডন হচ্ছে পেশির সাথে হচ্ছে অস্থিকে যুক্ত করে, মনে আছে? টেন্ডনের কাজ হচ্ছে পেশির সাথে অস্থিকে যুক্ত করা। সো দেখা যায় কি যে মাংসপেশির হচ্ছে তোমার শেষের প্রান্তটা, কিছু কিছু মাংসপেশি আছে, মাংসপেশির শেষের প্রান্তটা হচ্ছে এইরকম সরু চিকন হয়ে একটা সুতার মতো স্ট্রাকচার তৈরি করছে, এটাকেই তোমার বলা হয় টেন্ডন। ধরো এটা একটা মাংসপেশি, তাহলে মাংসপেশির শেষের প্রান্তটা এরকম সরু চিকন সুতার মতো একটা স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় টেন্ডন। এই স্ট্রাকচারটাকে তোমার কি বলা হয়, এই স্ট্রাকচারটাকে তোমার বলা হয় টেন্ডন। টেন্ডন সরু সুতার মতো স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি হচ্ছে টেন্ডন। তাহলে এই টেন্ডন থেকে হচ্ছে তোমার এই প্যাটেলা নামক অস্থির উৎপত্তি লাভ করছে। অর্থাৎ প্যাটেলা অস্থিটা এই টেন্ডনটাই আস্তে আস্তে শক্ত হয়ে, টেন্ডনটাই আস্তে আস্তে শক্ত হয়ে এই প্যাটেলা অস্থিটা হচ্ছে তৈরি করছে। এই জন্য প্যাটেলার উৎপত্তি হচ্ছে তোমার পেশির টেন্ডন থেকে। আর যে সমস্ত হাড্ডি টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে সেই হাড্ডিকে বলা হয় সিসাময়েড অস্থি। এই জন্য প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে কিন্তু এমসিকিউতে, যে নিচের কোনটা সিসাময়েড অস্থি। তাহলে প্যাটেলা হচ্ছে তোমার সিসাময়েড অস্থি। কেন? কারণ এটা উৎপত্তি হয়েছে পেশির টেন্ডন থেকে। এটার মনে রাখার টেকনিকটা খুব সহজ, দেখো প্যাটেলা দিয়েই মনে রাখো, প্যাটেলা দিয়েই মনে রাখো। দেখো প্যাটেলার সামনে প আছে, পতে প্যাটেলা টতে টেন্ডন, পতে প্যাটেলা টতে টেন্ডন। তাহলে প্যাটেলা টেন্ডন থেকে উৎপত্তি লাভ করছে, এই জন্য এটা একটা সিসাময়েড অস্থি। ঠিক আছে, আর প্যাটেলা হচ্ছে ত্রিকোণাকৃতির একটা অস্থি, নিজেই ফিল করতেছে যে দেখো ত্রিকোণাকার। ঠিক আছে, দেখো এই যে ত্রিকোণাকার একটা অস্থি। এখন এই ত্রিকোণাকার যে অস্থি, সেই অস্থির যে চোখা অংশটা একটু ডিটেলস পড়াই, আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফরমেশন। আমি বায়োলজিতে তোমরা অলরেডি কিন্তু টার্মগুলো ধরে ফেলছো। দেখো আমি তোমাদেরকে সবসময় কিসের উপর গুরুত্ব দেই, বায়োলজিক্যাল টার্মের উপর গুরুত্ব দেই। এই টার্মগুলা বা এই শব্দগুলা যে ধরতে পারে তার জন্য অনেক কিছুই সহজ। দেখো তো প্যাটেলার উপরের প্রান্তটা একটু চওড়া, বলো চওড়া প্রান্তকে সবসময় বায়োলজিতে কি বলে, বেস বলে। যেমন এটা হার্টেও পড়ছো তোমরা, হৃৎপিণ্ডের যে চওড়া ঊর্ধ্বমুখী অংশ তাকে বেস বলে। এখানেও দেখো প্যাটেলার চওড়া ঊর্ধ্বমুখী অংশকে বেস বলে। আবার বলো হার্টের সামনের দিকের অংশটা একটু সরু হয়ে গেছে, চোখা হয়ে গেছে, তাকে অ্যাপেক্স বলে। পড়াইছি না আমরা?
চিন্তা করে দেখো, রক্ত সঞ্চালন চ্যাপ্টারে আমরা পড়াইছি যে হৃৎপিণ্ডের সামনের দিকের চোখা অংশটাকে আমরা অ্যাপেক্স বলি। তাহলে প্যাটেলারও দেখো সামনের দিকের চোখা সরু অংশটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপেক্স। দেখছো টার্ম অ্যাপেক্স, তার মানে হচ্ছে চোখা সরু অংশটাকে বলা হয় অ্যাপেক্স, আর চওড়া অংশটাকে বলা হয় বেস। তাহলে চওড়া অংশ বেস, চোখা অংশ অ্যাপেক্স। হার্টের সাথে মিল আছে কারণ টার্মগুলো সেম আসলে। ঠিক আছে, ওকে, পারবা, এইটুকু জানলেই হবে। ত্রিকোণাকার একটা অস্থি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখছো এই যে এইভাবে প্যাটেলাটা দেখো, এই যে দুই কন্ডাইলের মাঝখানে একটা গর্তের মতো আছে ফিমারের এখানে, সেখানে ওই যে প্যাটেলাটা দেখো খুব সুন্দর করে হচ্ছে যুক্ত থাকে। এটা একটা সিসাময়েড অস্থি। এইভাবে যুক্ত থেকে বলতো কি করছে, এরা হাঁটু তৈরি করছে। আমাদের হাঁটুর মধ্যে কি কি হাড্ডি থাকে দেখো, ফিমারের নিম্ন প্রান্ত থাকে, এটা হচ্ছে টিবিয়া, এই যে নিচেরটা হচ্ছে আবার টিবিয়া। তাহলে ফিমারের নিম্ন প্রান্ত আর টিবিয়ার উপরের প্রান্ত যুক্ত থাকে, আর মাঝখানে হচ্ছে প্যাটেলা থাকে। এইগুলা মিলে হচ্ছে আমাদের হাড্ডি তৈরি করছে। ওকে, খুব ভালো কথা, তাই না? আচ্ছা, এবং দেখো আমাদের হাঁটুর জয়েন্টটা দেখছো কত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ তাআলা। এবার দেখো হাঁটুর জয়েন্টটা, দেখো হাঁটু ভাঁজ করতেছে, দেখো কত চমৎকার না? দেখতেও কিন্তু ভালো লাগে ফিলটা। দেখো এই যে উপরের গুলা হচ্ছে মাংসপেশি, দেখছো এই যে মাংসপেশি, দেখো এই যে একটা মাংসপেশি এইখান থেকে আসছে, দেখো এইখান থেকে আসে, দেখছো এইখান থেকে এসে সে এইখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নিচের দিকে চলে গেছে। একটা আসছে এইখান থেকে যুক্ত হয়েছে এইখানে, দেখছো? এবং দেখো তাহলে হাঁটু ভাঁজ করার সময় দেখো কিভাবে হাড্ডিগুলা দেখো সরে যাচ্ছে, আর দেখো মাংসপেশিগুলা কেমনে সংকুচিত হচ্ছে। খেয়াল করে দেখো, হাঁটু যখনই আমরা ভাঁজ করতেছি দেখো এই পেশিটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখো আগে এটা লম্বা ছিল, দেখো যেই ভাঁজ করতেছি দেখো এটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে পেশিটা, দেখছো? লম্বা ছিল, দেখো লম্বা মাংসপেশিটা হাঁটু ভাঁজ করার সময় উপরের মাংসপেশিটা একটু ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। দেখছো এইভাবে কত সুন্দর করে হচ্ছে আমরা হাঁটু ভাঁজ করি, তাই না? ফিল করো। আচ্ছা, এবার আসো তাহলে টিবিয়া ফিবুলা। আচ্ছা, তাহলে টিবিয়া হচ্ছে বেশি মোটা। এবার আসো টিবিয়া ফিবুলার মধ্যে তোমাকে বেশি জিনিস পড়তে হবে। তাহলে পায়ের অস্থি। আচ্ছা, আমি একটু পানি খাই। হ্যাঁ, আসলে আমার এই ঠান্ডাটা বেশ মানে একটু বাজে অবস্থায় আসলে। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার টিবিয়া ফিবুলা। আচ্ছা, তাহলে টিবিয়া ফিবুলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে টিবিয়া, তাহলে টিবিয়া হচ্ছে বেশি মোটা আর ফিবুলা হচ্ছে একেবারে চিকন। আচ্ছা, এটা মনে রাখবা কেমনে, দেখো ফতে ফিবুলা, ফতে ফকির, ফিবুলা হচ্ছে ফকির। তাহলে ফকির সে খাইতে পারে না, না খাইতে খাইতে সে একবারে শুকায় মনে করো কঙ্কালের মতো ছোট্ট চিকন হয়ে গেছে। দেখো ফিল করো তাহলে বুঝতে পারবা। দেখো টিবিয়া ফিবুলা, দেখো এই যে দেখো এটা হচ্ছে টিবিয়া। দেখো টিবিয়া হচ্ছে অনেক মোটা, দেখছো? আর ফিবুলা মনে রাখবা কেমনে, ফিবুলা হয়েছে ফকির, ফতে ফিবুলা, ফতে ফকির। ফকির খাইতে পারে না, না খাইতে খাইতে সে শুকায় গেছে, শুকায় দেখো একবারে চিকন হয়ে গেছে। তাহলে ফিবুলা হচ্ছে চিকন, যষ্টির মতো। তাহলে ফিবুলা দেখতে হচ্ছে চিকন, যষ্টির মতো। যষ্টি শব্দের মানে হচ্ছে লাঠি, যষ্টি শব্দের মানে হচ্ছে লাঠি। ওই যে আমরা বলি না বাগধারাতে অন্ধের যষ্টি, অন্ধের যষ্টি মানে কি? অন্ধলোকের একমাত্র অবলম্বন কি? তার লাঠি। অন্ধলোক তো চোখে দেখে না, তাহলে অন্ধের যষ্টি মানে হচ্ছে একমাত্র সে লাঠির সাহায্যে যেভাবে এভাবে ভর করে করে সে দেখে, চলাচল করে, অন্ধের যষ্টি। যষ্টি মানে আসলে লাঠি। তাহলে ফিবুলা ফকির, খাইতে পারে না, না খাইতে খাইতে শুকায় গেছে, শুকায় যায় হচ্ছে সে যষ্টি বা লাঠির মতো হয়ে গেছে, শুকনা লাঠির মতো। তাহলে ফিবুলা দেখতে যষ্টির মতো। আচ্ছা, এবার আসো হচ্ছে এই যে ফিবুলা, এই ফিবুলার হচ্ছে তোমার মাথাটা হচ্ছে একটু চোখা এবং তার উপরের প্রান্ত হচ্ছে তোমার টিবিয়ার সাথে হচ্ছে যুক্ত, আর নিচের প্রান্তে হচ্ছে ম্যালিওলাস আছে। দেখো ফিবুলা একটু ফিল করো, দেখো ফিবুলার মাথা, এই যে ফিবুলার উপরের প্রান্তে মাথা আছে, মাথাটাও একটু চোখা,
মাথাটা বা মস্তকটা হচ্ছে চোখা, সেই চোখা মস্তকটা হচ্ছে তোমার টিবিয়ার সাথে হচ্ছে আটকানো থাকে। আর বুঝতেই পারতেছো বায়োলজিতে ভাই যদি মস্তক থাকে, হেড থাকে, তাহলে সেই হেডটা বাকি অংশের সাথে যেখানে যুক্ত হয় সেটাকে নেক বা গ্রীবা বলে। তাহলে মস্তকটা হচ্ছে চোখা, সেই চোখা মস্তকটা হচ্ছে টিবিয়ার সাথে আটকানো থাকে। আবার ওর মস্তকটা দেহের বাকি অংশের সাথে যে জায়গাটার মাধ্যমে যুক্ত সেই জায়গাটাকে হচ্ছে নেক বা গ্রীবা বলে। আর নিচের দিকে হচ্ছে একটা এই যে বাড়তি একটা অংশ থাকে যাকে ম্যালিওলাস বলে। যাকে কি বলে? যাকে হচ্ছে তোমার ম্যালিওলাস বলে। ম্যালিওলাস, ঠিক আছে, ম্যালিওলাস বলে ফিবুলা। আচ্ছা, এবার আসো হচ্ছে টিবিয়া। টিবিয়া হচ্ছে দেখো তোমার বেশি মোটা, দেখো দেখেই বুঝতেছো, ফিল করো বায়োলজি। দেখো এটা হচ্ছে টিবিয়া, এটা ওর তুলনায় দেখো টিবিয়া বেশ নাদুস নুদুস আর কি, তাই না? তাহলে ওর তুলনায় টিবিয়া হচ্ছে অনেক নাদুস নুদুস, মানে মোটা, ঠিক আছে। টিবিয়ার ঊর্ধ্ব প্রান্ত উপরের দিকে হচ্ছে কন্ডাইল আছে, ঠিক আছে, ওই যে ফিমারের সাথে যুক্ত হওয়ার জন্য। এই টিবিয়াটা কিন্তু আসলে ফিমারের সাথে যুক্ত। একটা জিনিস খেয়াল করো, ফিবুলা কিন্তু ফিমারের সাথে যুক্ত হয় না। দেখো এই যে দেখছো ফিবুলার এই মাথাটা হচ্ছে চোখা, এই চোখা মাথাটা জাস্ট সে টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। দেখো ফিবুলা কিন্তু ফিমারের সাথে যুক্ত হয় নাই, দেখো সে কিন্তু জাস্ট টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। বাট খেয়াল করে দেখো টিবিয়াটাই কিন্তু আলটিমেটলি তোমার ফিমারের সাথে যুক্ত হয়েছে। তাহলে ফিমারের এই অংশটা হচ্ছে কন্ডাইল, তাহলে এই কন্ডাইলের সাথে টিবিয়ার কন্ডাইল যুক্ত হয়েছে। তাহলে ফিমারের যেহেতু এগুলা হচ্ছে কন্ডাইল, তাহলে কন্ডাইলের সাথে টিবিয়ার কন্ডাইল গুলা যুক্ত হয়েছে। এই কারণে টিবিয়ার উপরের প্রান্তেও কি আছে? কন্ডাইল আছে। সেই কন্ডাইলের কাজ হচ্ছে ফিমারের কন্ডাইলের সাথে যুক্ত হওয়া। দেখছো, বুঝে বুঝে পড়ো। এই জন্য টিবিয়ার উপরের প্রান্তে কি আছে? টিবিয়ার উপরের প্রান্তেও হচ্ছে তোমার কন্ডাইল আছে, ঠিক আছে। এই কন্ডাইলগুলা দিয়ে সে ফিমারের সাথে যুক্ত হওয়ার জন্য দুইটা কন্ডাইল আছে। সাথে হচ্ছে তোমার এখানে একটা এক্সট্রা অংশ আছে, টিবিয়াল টিউবারোসিটি আছে, এই জিনিসগুলো। আর টিবিয়ার নিচের দিকেও হচ্ছে তোমার কি আছে? ম্যালিওলাস আছে, ঠিক আছে। এই যে দেখো টিবিয়ার নিচের দিকে এক্সট্রা একটা অংশ আছে, এটাকে বলা হয় ম্যালিওলাস, ঠিক আছে। আর উপরের দিকে হচ্ছে কন্ডাইল আছে, এই কন্ডাইল দুইটা হচ্ছে ফিমারের কন্ডাইলের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আর টিবিয়াতেও হচ্ছে একটা এক্সট্রা উঁচু অংশ আছে, উঁচু মানে একটু বাইরের দিকে অংশ আছে, এটাকে বলা হয় টিবিয়াল টিউবারোসিটি। ওই যে আগেরটারে কি বলতাম আমরা? রেডিয়াল টিউবারোসিটি বা আলনার টিউবারোসিটি। এর মতো টিবিয়াতেও একটা উঁচু অংশ আছে, টিবিয়াল টিউবারোসিটি আছে, উপরের দিকে কন্ডাইল আছে, কন্ডাইলগুলো দিয়ে সে ফিমারের কন্ডাইলের সাথে হচ্ছে যুক্ত। আর টিবিয়ার নিচের দিকে হচ্ছে ম্যালিওলাস আছে, এবং টিবিয়ার নিচের প্রান্তে একটা সংযোগী তল আছে। এই সংযোগী তলে বলো টিবিয়ার একেবারে নিচের প্রান্তের পর থেকে কিন্তু আমাদের পায়ের গোড়ালি, এর নিচেই কিন্তু আমাদের পায়ের গোড়ালি, আমাদের পায়ের গোড়ালি কিন্তু এই যে এখানে অবস্থিত। তাহলে বলো আমাদের পায়ের গোড়ালির একটা হাড্ডির নাম হচ্ছে টেলাস। পায়ের গোড়ালির একটা হাড্ডির নাম হচ্ছে টেলাস। তাহলে পায়ের গোড়ালির একটা হাড্ডির নাম হচ্ছে টেলাস। এই টেলাস হাড্ডিটা এই টিবিয়ার হচ্ছে তোমার সাথে যুক্ত থাকে। তাহলে টিবিয়ার সাথে হচ্ছে তোমার কি যুক্ত থাকে? এই টেলাস হাড্ডিটা হচ্ছে তোমার টিবিয়ার সাথে হচ্ছে তোমার যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে টতে টিবিয়া, টতে টেলাস। তাহলে টিবিয়ার নিচের প্রান্তে টেলাসের সাথে যুক্ত হওয়ার জন্য একটা সংযোগী তল আছে। আর এখানে টেলাস কোত্থেকে আসলো? কারণ টিবিয়ার নিচের প্রান্তের পর থেকে চিন্তা করে দেখো, এটাই কিন্তু এরপর থেকে আমাদের পায়ের গোড়ালি হচ্ছে শুরু, বুঝতেই পারতেছো। এটা হচ্ছে হাঁটু, এখানে হাঁটু থাকে আর এখানে পায়ের গোড়ালি থাকে, তাহলে স্বাভাবিক। তাহলে টিবিয়ার নিচে হচ্ছে পায়ের গোড়ালির হাড্ডিগুলা থাকবে। তো পায়ের গোড়ালির একটা বড় হাড্ডির নাম হচ্ছে টেলাস, আমরা একটু পরে পড়বো। সেই টেলাসটা এই টিবিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য টিবিয়ার নিচের প্রান্তে হচ্ছে একটা সংযোগী তলও থাকে। আর মনে রাখবা কেমনে? তাহলে টিবিয়ার নিচের প্রান্ত কোন হাড্ডির সাথে যুক্ত? টেলাসের সাথে যুক্ত। মনে রাখবা কেমনে? টতে টিবিয়া, টতে টেলাস। তাহলে টিবিয়া টেলাসের সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে পারা যাবে এই জিনিসগুলো, ঠিক আছে, ওকে। তাহলে এগুলা পারলা, তাহলে এইটুকু পড়লেই হবে। এখান থেকে ছবি টবি কিছুই লাগবে না। দেখো এই যে দেখছো, এই যে উপরের প্রান্তে দেখো ফিমারের সাথে যুক্ত, নিচের প্রান্ত দেখো টেলাসের সাথে যুক্ত। আমি ছবিটা দেখাই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। চলো এই যে এই ছবিটা দেখাই। এই যে দাঁড়াও, একটা ছবি আছে, দাঁড়াও, এখানে একটা ছবি আছে। এই যে দেখো, এই ছবিটা দেখো, এখানে লাল হাড্ডিটাই হচ্ছে তোমার টিবিয়া, দেখছো? লাল হাড্ডিটাই হচ্ছে তোমার টিবিয়া। দেখো টিবিয়ার হচ্ছে তোমার নিচের প্রান্ত, টিবিয়ার নিচের প্রান্ত দেখো, এই যে পায়ের গোড়ালির হাড্ডি হচ্ছে যুক্ত, এই যে এখানে একটা হাড্ডি যুক্ত, এই হাড্ডিটাই হচ্ছে টেলাস, ওকে, ঠিক আছে। তাহলে এবার আসো হচ্ছে চরণের অস্থি। তাহলে চরণের অস্থি, চরণ মানে হচ্ছে পায়ের পুরা পাটা, মানে গোড়ালি থেকে শুরু করে বাকি অংশটাকে বলা হয় চরণ, হ্যাঁ। তাহলে চরণের অস্থি, তাহলে চরণের অস্থির মধ্যে প্রথমেই আসবে হচ্ছে পায়ের গোড়ালির অস্থি বা অ্যাঙ্কেল। গোড়ালিকে ইংলিশে বলা হয় অ্যাঙ্কেল,
অ্যাঙ্কেল, তাহলে অ্যাঙ্কেল বা গোড়ালির অস্থি, এটার নাম হচ্ছে টার্সাল, এটার নাম হচ্ছে টার্সাল। দেখো কবজির অস্থি, কতে কবজি কতে কার্পাল, তাহলে বুঝতেই পারতেছো কবজিরটা হচ্ছে কার্পাল, তাহলে গোড়ালি বা অ্যাঙ্কেলের অস্থিটার নাম কি হবে? টার্সাল, তাহলে টার্সাল। এখন টার্সাল অস্থি কয়টা আছে? 7টা টার্সাল অস্থি আছে। এর মধ্যে 7টার মধ্যে 3টা অস্থি হচ্ছে কুনিফর্ম টাইপ অস্থি, 3টা অস্থি হচ্ছে কুনিফর্ম, আর বাকি অস্থিগুলোর নাম হচ্ছে একটা ক্যালকেনিয়াস আছে, ওই যে একটা ট্যালাস আছে, একটা কিউবয়েড আছে, একটা হচ্ছে নেভিকুলার আছে। তাহলে ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, আর বাকি 3টা হচ্ছে কুনিফর্ম অস্থি। এই টোটাল 7টা অস্থি মিলে হচ্ছে গোড়ালির অস্থি। দেখো এই যে ফিল করো, এই যে দেখো খুব ইজিলি বুঝতে পারবা। দেখো এই যেটা হচ্ছে ক্যালকেনিয়াস, লম্বা একটা হাড্ডি ক্যালকেনিয়াস, এই যে বড় হাড্ডিটা হচ্ছে ট্যালাস, এই ট্যালাসটা কার সাথে যুক্ত? টিবিয়ার সাথে যুক্ত। তাহলে টিবিয়া মানে ট্যালাসটা টিবিয়ার সাথে যুক্ত হয়ে পায়ের গোড়ালিটাকে হচ্ছে তোমার পায়ের সাথে যুক্ত করছে আর কি। যাই হোক, তাহলে ক্যালকেনিয়াস, ট্যালাস, এটা হচ্ছে 4 কোণা, 4 কোণা কিউবের মতো দেখতে, এই হাড্ডিটা হচ্ছে 4 কোণা, অনেকটা কিউবের মতো, যে রুবিক্স কিউবের মতো দেখতে, এই জন্যই হাড্ডিটার নাম হচ্ছে কিউবয়েড। আর এই যে এখানে একটা হাড্ডি আছে, এটাকে বলা হয় নেভিকুলার। তাহলে ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার। আর এই যে এখানে 3টা হাড্ডি, 3টা হাড্ডিকেই বলা হয় কুনিফর্ম, 3টাই হচ্ছে একই, মানে দেখতে প্রায় কাছাকাছি, কুনিফর্ম। তাহলে এই 3টা কুনিফর্ম, একটা ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, এই 7টা অস্থি হচ্ছে তোমার কি? টার্সাল অস্থি। এখন আসো, নিচের কোনটা টার্সাল অস্থি বা নিচের কোনটা টার্সাল অস্থি নয়, পরীক্ষা এখান থেকেও প্রশ্ন আসে, বাট এগুলো আলাদা করে মনে রাখার দরকার নাই। কেন? কারণ যাহা কার্পাল অস্থি নয় তাহাই টার্সাল অস্থি। দেখো তুমি 8টা কার্পাল অস্থির নাম মনে রাখছো না? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। দেখো পড়াটা কমাইতে হবে, বুঝে বুঝে পড়বা, প্লাস পড়ার বোঝাটা কমাইতে হবে। দেখো তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এটা দিয়ে তুমি কিন্তু 8টা কার্পাল অস্থির নাম মনে রাখছো। তাহলে এখন এই 8টারে বাদ দাও, এই 8টা বাদে অপশনে যা থাকবে বাকি সব অস্থি হবে টার্সাল অস্থি। সো পরীক্ষায় যদি এখন প্রশ্ন আসে নিচের কোনটা কার্পাল অস্থি, তুমি ছন্দের মধ্যে মনে রাখতে পারবা। নিচের কোনটা কার্পাল অস্থি না, তাহলে ওই ছন্দের বাইরে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি পরীক্ষায় আসে নিচের কোনটা টার্সাল অস্থি, তুমি শিওর থাকো অপশনে থাকবে একটা টার্সাল থাকবে, বাকি 3টা কার্পাল অস্থি থাকবে। তো তুমি বাকি 3টা কার্পাল অস্থি তো তুমি ছন্দ দিয়ে মুখস্থ করছোই, তাহলে ওই 3টা বাদে যেটা থাকবে এটাই হচ্ছে অ্যান্সার। মানে তুমি একবার দুইবার তাও রিডিং দিবা, তারপরে দিন শেষে মনে রাখবা কার্পালটাই ভালো মতো মনে রাখবা, কারণ যেটা কার্পাল না ওইটাই আসলে টার্সাল, এমনিতেই মনে থাকবে। আর তাও একবার করে রিডিং দিবা, ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, আর 3টা হচ্ছে কুনিফর্ম, তাহলে এই 7টা অস্থি। ঠিক আছে, এবার আসো দেখো এই যে এটা আরো সুন্দর হয়েছে। দেখো এই যে, হ্যাঁ এটাই দেখতে চাচ্ছিলাম। দেখো এই যে এটা হচ্ছে তোমার ট্যালাস। দেখো ট্যালাসটা এই যে এটা হচ্ছে তোমার টিবিয়া, দেখছো টিবিয়ার সাথে ট্যালাসটা দেখো কিভাবে যুক্ত হয়ে আমাদের গোড়ালি তৈরি করছে, দেখছো অ্যামেজিং না? দেখো বায়োলজি আসলে কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক সুন্দর। হ্যাঁ বায়োলজি জিনিসটা অনেক সুন্দর, অ্যামেজিং, তোমাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে। ওকে দেখছো? ওকে এবার আসো, এই যে এইভাবে পড়লে ডিএমসি ডিউ সব নিশ্চিত হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো আমরা লিখে রাখছি যে এইভাবে যদি পড়াশোনা করো, অনেক ডিটেলসে আমরা পড়াচ্ছি, যদি এভাবে আমাদের সাথে সাথে পড়ো। এবং তোমরা কি কালকের এক্সপেরিমেন্টটা কি করতে বলছিলাম কিন্তু, যে আমরা ক্লাসে যা পড়াইছি সেটা একটু ক্লাসটা শেষ হওয়ার 30-40 মিনিটের মধ্যে হচ্ছে পড়ে ফেলবা, তাহলে দেখবা যে তোমাদের সব কিছু হচ্ছে যে মানে 30-40 মিনিটের মধ্যেই তোমাদের সব কিছু হচ্ছে আয়ত্তে চলে আসছে। বলছি না গতকাল ক্লাসে, এই জিনিসটা হচ্ছে একটু মেনটেন করবা, তাইলেই হবে। হ্যাঁ ওকে, তাহলে এইভাবে পড়লে ডিএমসি ডিউ ইনশাল্লাহ সবই নিশ্চিত। আচ্ছা এবার আসো তাহলে শ্রোণী অস্থি চক্র। আচ্ছা তার আগে সরি কি বলে, এগুলো তো পড়ায় ফেলছি, দাঁড়াও। পদতলের অস্থি, তাহলে পদতল হচ্ছে এগুলার অস্থি, মানে পায়ের তলার অস্থি। তাহলে পায়ের তলার অস্থির নাম কি? মেটাটার্সাল। মেটাটার্সাল ওই আগের মতোই, মেটা মানে পরে, তুমি সিরিয়ালি যাও, তুমি উপর থেকে যদি নিচের দিকে নামো, আগে আসবে গোড়ালি, গোড়ালি আসবে আগে, মানে টার্সাল আগে আসবে, দেন আসবে মেটাটার্সাল। তাহলে মেটাটার্সাল পরে আসতেছে, এই জন্য এটার নাম হচ্ছে মেটা মানে পরে, তাহলে টার্সালের পরে আসতেছে সিরিয়ালে চিন্তা করলে মেটাটার্সাল। আচ্ছা আর আঙ্গুলের অস্থি বা ফ্যালাঞ্জেস ওই হাতের মতোই, বৃদ্ধাঙ্গুলে 2টা আর অন্য আঙ্গুলে হচ্ছে তোমার 3টা করে অস্থি। পারবা? তাহলে এবার আসো একটু হিসাব করি, তাহলে 60টা হাড্ডি কেমনে হইলো, একটু হিসাবটা একবার তাও দেখি। পায়ের মধ্যেও তো 60টা হাড্ডি থাকে, কেমনে থাকে দেখো, এই পাশে একটা ফিমার, এই পাশে একটা ফিমার, তাহলে 2টা। হাঁটুর মধ্যে ওই যে হাঁটুর যে কাপটা, কাপের মধ্যে দেখো এই যে নড়াচড়া করো, সেখানে কি থাকে? একটা প্যাটেলা থাকে, তাহলে এখানে একটা প্যাটেল, এখানে একটা প্যাটেলা, তাহলে 2টা। আচ্ছা তারপরে হচ্ছে টিবিয়া ফিবুলা, এই পাশেও একটা টিবিয়া ফিবুলা, তাহলে আরো 4টা হইলো। এবার আসো টার্সাল কিন্তু 7টা, টার্সাল কিন্তু আর 8টা না, 7টা।
আমি মনে রাখতাম কেমন, ওই যে প্যাটেলা যেহেতু এখানে একটা এক্সট্রা, প্যাটেলা যেহেতু এক্সট্রা, ওইটাকে ব্যালেন্স করার জন্য টার্সাল মনে করে একটা কমে গেছে আর কি, 7টা হয়ে গেছে। 8টা থাকার কথা ছিল, 7টা হয়ে গেছে। যাই হোক, তাহলে 7টা 7টা 14টা। এবার আসব মেটাটার্সাল, ওই 5 আঙ্গুলের জন্য 5টা করে, তাহলে 5টা 5টা 10টা। ফ্যালাঞ্জেস হচ্ছে আগের মতোই 14টা 14টা 28টা, তাহলে 14টা 14টা 28টা, 5টা 5টা 10টা, তাহলে হচ্ছে 28 আর 10 হচ্ছে 38। তারপরে হচ্ছে তোমার 7টা 7টা 14টা, তাহলে 38 আর 14 হচ্ছে 52। টিবিয়া ফিবুলা হচ্ছে তোমার 2টা 2টা 4টা, তাহলে 52 আর 4 হচ্ছে 56। 2টা প্যাটেলা আছে, তাহলে 58, আর 2টা ফিমার আছে 60। এই তো 60টা অস্থি, ঠিক আছে। এগুলোর হিসাবটা একটু মনে রাখতে হবে। ওকে, এবার আসা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। তাহলে শ্রোণী অস্থি চক্র, শ্রোণী মানে হচ্ছে আমাদের এই অংশটা, অর্থাৎ দেহের মানে পেটের নিচে, পেটের নিচে কিন্তু পায়ের উপরে যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় শ্রোণী দেশ, শ্রোণী। হ্যাঁ, তাহলে শ্রোণী অস্থি চক্র। আচ্ছা, তাহলে শ্রোণী অস্থি চক্র, তাহলে শ্রোণী অস্থি চক্র হচ্ছে আমরা একটু দেখি। তাহলে শ্রোণী অস্থি চক্রের যে হাড্ডিটা, ঠিক আছে, 3টা অস্থি মিলে গঠিত, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস নামক হচ্ছে তোমার 3টা অস্থি মিলে হচ্ছে তোমার শ্রোণী অস্থি চক্র হচ্ছে তোমার গঠিত। কিন্তু পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, মানে অর্থাৎ আমাদের জন্মের সময় একটা ইলিয়াম, একটা ইসচিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা হাড্ডি তোমার হচ্ছে শ্রোণী অস্থি চক্র তৈরি করছে। তাহলে এই পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই পাশে আরেকটা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে শ্রোণী অস্থি চক্র তৈরি করছে। কিন্তু পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা হাড্ডি একসাথে জোড়া লেগে যায়। অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা হাড্ডি একসাথে জোড়া লেগে যায়। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে জোড়া লেগে এই 3টা হাড্ডিকে তখন একত্রে বলা হয় ইনোমিনেট বা হিপ বোন। ইনোমিনেট বা হিপ বোন বলা হয়। তাহলে ইনোমিনেট বা এটাকে তখন হিপ বোন বলা হয়। তাহলে কি বুঝতে পারছো? তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা হাড্ডি একসাথে জোড়া লেগে ইনোমিনেট বা হিপ বোন তৈরি করছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। তাহলে এই পাশে একটা হিপ বোন, এই পাশে আরেকটা হিপ বোন, তাহলে টোটাল হিপ বোন কয়টা হইলো? 2টা হিপ বোন হইলো। তার মানে শ্রোণী অস্থি চক্রের টোটাল হাড্ডি হচ্ছে আসলে 2টা, এই পাশে একটা হিপ বোন, এই পাশে একটা হিপ বোন। বাট এটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। বাট জন্মের সময় এখানে 3টা করে 6টা হাড্ডি থাকে, কিন্তু সেই 3টা হাড্ডি একসাথে জোড়া লেগে একটা করে হচ্ছে হিপ বোনে পরিণত হয়। যাই হোক, তাহলে এইটুকু জিনিস হচ্ছে আমরা সবাই পারবো। তাহলে এগুলো নিয়ে হচ্ছে আমাদের আর কোনো ধরনের কনফিউশন নাই। ওকে, দেখো এই যে দেখো, দেখছো? আর এটা বলো তো, এটা কোন হাড্ডি? এটা হচ্ছে ওই যে স্যাক্রাম, আর এই যেটা হচ্ছে কক্কিক্স। যাই হোক, আর এটা তো মেরুদণ্ড উপরের দিকে, বুঝতেই পারতেছো। দেখো এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটা পুরাটাই হচ্ছে তোমার কি, ধরো 1 মিনিট, হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এক মিনিট, হ্যাঁ। হ্যালো জাদিদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইটুকু অংশ তাহলে হোপফুলি হচ্ছে তোমরা পারবা। আচ্ছা, তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, তাহলে হোপফুলি তোমরা এইটুকু অংশ বা এই জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো, তোমরা ধরতে পারতেছো। আচ্ছা, তাহলে এখন তোমরা একটা জিনিস একটু মানে আমাদের সাথে হচ্ছে একটু চিন্তা করো বা এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাহলে এই যে তাহলে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে দেখো এই পাশে হচ্ছে একটা হিপ বোন, এই পাশে হচ্ছে আরেকটা হিপ বোন। তাহলে টোটাল কয়টা হিপ বোন তৈরি করছে? 2টা হচ্ছে হিপ বোন তৈরি করে ফেলছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। এখন এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের মধ্যে ইলিয়াম সম্পর্কে হচ্ছে এখন আমরা একটু দেখি। এই ইলিয়াম অস্থিটা দেখতে হচ্ছে ডানার মতো, ঠিক আছে। ইলিয়াম অস্থিটা হচ্ছে তোমার দেখতে ডানার মতো। দেখো এই যে এইটুকু হচ্ছে ইলিয়াম, হ্যাঁ, এইটুকু হচ্ছে এই যে দেখো এই যে এইটুকু, এখান থেকে মোটামুটি এই যে এইটুকু হচ্ছে ইলিয়াম, এইটুকু মনে করো যে ইলিয়াম, এই যে ইলিয়াম, ঠিক আছে, এইটুকু মনে করো হচ্ছে তোমার ইলিয়াম। আচ্ছা, তাহলে এইটুকু যদি ইলিয়াম হয়, তাহলে দেখো তো ইলিয়ামটা দেখতে অনেকটা ডানার মতো না? মানে দেখে মনে হচ্ছে না যে দুই পাশে 2টা ইলিয়াম যে ডানার মতো ছড়ায় গেছে, দেখো মনে হচ্ছে পাখির ডানার মতো, তাই না?
পাখির ডানার মতো হচ্ছে ছড়ায় গেছে। তাহলে ইলিয়াম দেখতে হচ্ছে তোমার ডানার মতো, ঠিক আছে? ইলিয়াম দেখতে হচ্ছে তোমার ডানার মতো। এই ডানার পাশের দিকে, এই ডানার পাশের দিকে বাইরের দিকে হচ্ছে একটা এক্সট্রা উঁচু অংশ থাকে, এটাকে ইলিয়াল ক্রেস্ট বলে, এটাকে আইলিয়াক ক্রেস্ট বলে। তাহলে এটা যদি ইলিয়াম হয় তাহলে ইলিয়ামের এই যে পাশের দিকের হচ্ছে তোমার উঁচু যে অংশটা, এটাকে ক্রেস্ট বা ঝুঁটি বলে। এটাকে কি বলা হয়? ক্রেস্ট বা ঝুঁটি বলা হয়, ইলিয়াক ক্রেস্ট বা এটাকে বলা হয় ইলিয়াক ঝুঁটি বলা হয়, ঠিক আছে? আবার এই ইলিয়ামের নিচের দিকে, নিচের দিকে হচ্ছে তোমার কাটার মতো, একটু কাটার মতো একটা জায়গা উঁচু হয়ে গেছে, এটাকে বলা হয় ইলিয়াক স্পাইন বলে। ওই যে বলছিলাম স্পাইন মানে কাটা। তাহলে ইলিয়ামের নিচের দিকে হচ্ছে এই অংশটা কাটার মতো, এই যে অংশটা হচ্ছে কাটার মতো একটু উঁচু হয়ে গেছে, এটাকে বলা হয় ইলিয়াক স্পাইন বা ইলিয়াক হচ্ছে তোমার কাটা, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জানলেই হবে। এবার আসা হচ্ছে পিউবিস। আচ্ছা, পিউবিস হচ্ছে এইটুকু, এই যে এইটুকু মনে করা হচ্ছে মোটামুটি পিউবিস, এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে পিউবিস। তাহলে পিউবিসের যে জিনিসটা, তাহলে পিউবিস হচ্ছে তোমার দেহ, ওর এইটুকু অংশটাকে বলা হয় দেহ, আর বাকি দুই অংশটা হচ্ছে র্যামাস বলা হয়, র্যামাস। এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস, দেখো এটা উপরের দিকে অবস্থান করতেছে ঊর্ধ্ব র্যামাস, আর এইটুকু অংশ দেখো নিচের দিকে অবস্থান করতেছে নিম্ন র্যামাস। তাহলে কি বুঝছো? পিউবিস হচ্ছে এইটুকু, এই যে এইটুকু হচ্ছে পুরাটা পিউবিস, এর মধ্যেই মাঝখানেরটা হচ্ছে পিউবিসের দেহ, আর এই যে এই অংশটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস, উপরের দিকে আছে, আর এই অংশটা দেখো নিচের দিকে আছে, এটাকে বলা হয় নিম্ন র্যামাস। তার মানে পিউবিসের দেহটা হচ্ছে, মানে পিউবিস হচ্ছে দেহ এবং দুইটা র্যামাসে বিভক্ত, একটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস আর একটা হচ্ছে নিম্ন র্যামাস, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে ইসচিয়াম। ইসচিয়াম হচ্ছে এই যে এইটুকু হাড্ডি, এই যে বাকি এইটুকু হাড্ডি হচ্ছে তোমার ইসচিয়াম, ইসচিয়াম, ঠিক আছে? ইসচিয়াম। তো ইসচিয়াম হচ্ছে, ইসচিয়ামও সেম, ইসচিয়ামেরও কিছু অংশ আছে, এটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস, এটা হচ্ছে নিম্ন র্যামাস, ঠিক আছে? ইসচিয়ামেরও সেম, যে এই মাঝখানেরটা হচ্ছে দেহ, বা এই যে এইভাবে যদি ভালো মতো বুঝাই, দেখো এই যে এইটুকু হচ্ছে ইসচিয়াম, ঠিক আছে? এই যে এইটুকু কি বলে, মানে আচ্ছা এইটুকু হচ্ছে পিউবিস, আচ্ছা এই যে হ্যাঁ এইটুকু হচ্ছে ইসচিয়াম, হ্যাঁ এই যে এইটুকু হচ্ছে ইসচিয়াম। ধরো তাহলে ইসচিয়ামের মাঝখানের অংশটা হচ্ছে দেহ মোটামুটি, এটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস, এটা হচ্ছে নিম্ন র্যামাস। তাহলে ইসচিয়ামও হচ্ছে দেহ, ঊর্ধ্ব র্যামাস এবং নিম্ন র্যামাসে হচ্ছে তোমার বিভক্ত, ঠিক আছে? এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে দেখো, এটা কি, এটা হচ্ছে পিউবিসের ঊর্ধ্ব র্যামাস, এটা হচ্ছে পিউবিসের নিম্ন র্যামাস, এটা হচ্ছে ইসচিয়ামের ঊর্ধ্ব র্যামাস, এটা হচ্ছে ইসচিয়ামের নিম্ন র্যামাস। দেখো তাহলে পিউবিসের ঊর্ধ্ব এবং নিম্ন র্যামাস আর ইসচিয়ামের ঊর্ধ্ব এবং নিম্ন র্যামাস, এই চারটা র্যামাস মিলে একটা গর্তকে বেষ্টন করে রাখছে, মানে একটা গর্তকে ঘিরে, এই গর্তটাকে ঘিরে হচ্ছে এরকম চারটা র্যামাস হচ্ছে অবস্থান করতেছে। পিউবিসের দুইটা র্যামাস আর ইসচিয়ামের দুইটা র্যামাস, এই চারটা র্যামাস এই গর্তের চারপাশে ঘিরে অবস্থান করতেছে। এই গর্তটাকে বলা হয় অবটুরেটর গর্ত বা অবটুরেটর ফোরামেন। আমি তোমাদেরকে পড়াইছি না বায়োলজিতে, ফোরামেন শব্দের মানে হচ্ছে ছিদ্র, এটাকে গর্ত না বলে আমরা ছিদ্র বলতে পারি, ছিদ্র, কোনো সমস্যা নাই। তাহলে ছিদ্র, এই ছিদ্রটার নাম হচ্ছে অবটুরেটর ছিদ্র বা অবটুরেটর ফোরামেন। তাহলে অবটুরেটর ফোরামেন বা অবটুরেটর ছিদ্র, এই ছিদ্রের চারপাশে দেখো ইসচিয়ামের হচ্ছে তোমার দুইটা র্যামাস আর পিউবিসের দুইটা র্যামাস অবস্থান করছে। তাহলে এই চারটা র্যামাসের মাঝখানে যে ছিদ্রটা, এই ছিদ্রকে তোমার বলা হয় অবটুরেটর ছিদ্র বা অবটুরেটর ফোরামেন। আচ্ছা এইবার আসো এই ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস, এই তিনটা হাড্ডি যেই জায়গাটায় মিলিত হয়েছে, সেই মিলিত জায়গায় হচ্ছে একটা ছোট্ট গর্তের মতো একটা জিনিস হয়ে গেছে, সেই গর্তকে বলা হয় অ্যাসেটাবুলাম গর্ত। খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো এই যে এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে পিউবিস এইটুকু, আর এইটুকু হচ্ছে ইসচিয়াম। তাহলে আইলিয়াম, পিউবিস, ইসচিয়াম, এই তিনটা হাড্ডি যেই জায়গাটায় মিলিত হয়েছে দেখো সেই জায়গাটায় এরকম একটা গর্তের মতো হয়ে গেছে। এই গর্তটাকে বলা হয় অ্যাসেটাবুলার গর্ত বা অ্যাসেটাবুলার গহ্বর বলা হয়। এই অ্যাসেটাবুলার গর্ত বা অ্যাসেটাবুলার গহ্বরের মধ্যে তোমার আলটিমেটলি কি থাকে বলতো? এই অ্যাসেটাবুলার গর্ত বা অ্যাসেটাবুলামের মধ্যেই তোমার আলটিমেটলি হচ্ছে ওই যে ফিমারের যে গোল মাথাটা, ফিমারের গোল মাথাটা হচ্ছে অ্যাসেটাবুলাম গহ্বর বা গর্তের মধ্যে হচ্ছে ওই যে ঢুকানো থাকে। বুঝতে পারছো? এই যে দেখো এটা হচ্ছে অ্যাসেটাবুলাম গর্ত, দেখো এই গর্তের মধ্যে দেখো এই যে ফিমারের গোল মাথাটা একেবারে বলের মতো হচ্ছে তোমার অ্যাসেটাবুলাম গর্তের মধ্যে হচ্ছে ঢুকানো আছে। এবং এর মাধ্যমে কি হয়, আমাদের পা দেহের বাকি অংশের সাথে হচ্ছে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে ফিল করছো জিনিসটা কি? তাহলে ফিল করছো?
তাহলে আই হোপ তোমরা হচ্ছে ফিল করতে পারতেছো যে তাহলে অ্যাসেটাবুলাম গহব্বর হচ্ছে কি ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এই তিনটা হাড্ডি যেখানে মিলিত হয়েছে সেই হাড্ডিগুলোরে বলা হয়, মানে সেই গহব্বর বা গর্তটাকে বলা হয় অ্যাসেটাবুলাম গহব্বর বা অ্যাসেটাবুলার গর্ত, এটাকে বলা হয় অ্যাসেটাবুলাম। ইংলিশ বাংলা এখানে সেম, অ্যাসেটাবুলাম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসে, অ্যাসেটাবুলাম গহব্বর বা অ্যাসেটাবুলাম গর্ত বলা হয়। তাহলে অ্যাসেটাবুলাম গহব্বর বা অ্যাসেটাবুলাম গর্তের মধ্যে কি থাকে দেখো, ফিমারের মস্তক হচ্ছে আটকানো থাকে, এর মাধ্যমে আমাদের পাটা দেহের বাকি অংশের সাথে হচ্ছে যুক্ত। ওই যে তাহলে কাঁধে, কাঁধে কি হয়, হিউমেরাসের মস্তকটা গ্লেনয়েড গহব্বরের মধ্যে আটকানো থাকে, আর পায়ের ক্ষেত্রে কি হয়, ফিমারের মস্তকটা অ্যাসেটাবুলাম গহব্বরের মধ্যে আটকানো থাকে। এই দুইটা ভাই ভুল করা যাবে না, নিজের বাপ মায়ের নাম ভুলে যাওয়া পরীক্ষার হলে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাসেটাবুলাম গহব্বরের মধ্যে ফিমারের মস্তক আটকানো থাকে, আর হচ্ছে গ্লেনয়েড গহব্বরের মধ্যে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এই দুইটা এমসিকিউ যদি ভুল করো ঠাস, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে এবার আসো, তাহলে এটা আমরা হোপফুলি পারবো। আর বলো তো এই ধরনের জয়েন্টের একটা নাম আছে, আবার একটু বলে দে এক্সট্রা ইনফরমেশন। এই ধরনের জয়েন্টকে তোমার বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট, বল অ্যান্ড সকেট, ইংলিশেই বললাম বল অ্যান্ড সকেট জয়েন্ট। আচ্ছা, কেন এটাকে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলে বলো তো? এটারে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলে এই কারণে, তুমি একটু চিন্তা করো, এটাকে এই কারণে হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলতেছে, কারণ দেখো ফিমারের মস্তকটা হচ্ছে বলের মতো, তাহলে বলের মতো একটা জিনিস, বলের মতো একটা জিনিস একটা সকেটের মধ্যে ঢুকানো আছে, এখানে গর্তটা মনে করো সকেট, সকেটের মধ্যে দেখো একটা বল ঢুকানো আছে, এই জন্য এটাকে বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট। এই বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকার সুবিধাটা কি দেখো, বল মানে কি, বল মানে কি গোল, তাহলে গোল জিনিস যদি কোনো কারণে এরকম জয়েন্ট তৈরি করে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাহলে আমরা আমাদের জিনিসটাকে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারি। এই কারণে দেখো, এই যে আমাদের হিউমেরাসের মস্তকটা গোল, গ্লেনয়েড গহ্বর হচ্ছে সকেটের মতো, তাহলে এখানে একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকে। এই বল অ্যান্ড সকেট জয়েন্ট থাকার কারণে যেহেতু মাথাটা গোল বলের মতো, একটা বল কিন্তু যে কোনো দিকে নড়াচড়া করতে পারে, এই জন্যই আমরা আমাদের কাঁধটা যে কোনো দিকে দেখো নড়াচড়া করতে পারি, উপরে নিতেছি, নিচে নিতেছি, পাশে নিতেছি, ভিতরে নিতেছি, ঘুরাইতেছি, যা খুশি করতেছি, কারণ এখানে একটা বল আছে, বল অ্যান্ড সকেট জয়েন্ট আছে। সেম ভাবে আমাদের পা, আমাদের পাও দেখবো আমরা নাড়াচাড়া করতে পারি, ঘুরাইতে পারি, গোল্লা বানাইতে পারি, অনেক কিছু করতে পারি, কারণ এখানে বল অ্যান্ড সকেট জয়েন্ট আছে। এবার বুঝতে পারছো, আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি এখানে বল অ্যান্ড সকেট জয়েন্ট দেয় নাই, উনি চাইলে কিন্তু দেখো আমাদের ঘাড়, তারপর আমাদের কাঁধ, আমাদের পা, এগুলাতে কিন্তু তিনি চাইলে অন্য জয়েন্টও দিতে পারতো। অন্য জয়েন্ট দিলে কি হইতো, আমাদের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি থাকতো না, আমরা হাতটা এভাবে নাড়াইতে পারতাম না, এই করতে পারতাম না, বা পাটা এরকম নাড়াইতে পারতাম না। এই জন্য এখানে উনি ইচ্ছা করে দেখো বল অ্যান্ড সকেট জয়েন্ট দিয়ে দিছে, যাতে আমরা নাড়াইতে পারি। বুঝে পড়তে হবে বায়োলজিটা, আর বায়োলজি যত পড়বা তত বেশি দেখা যাবে যে তুমি সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি তুমি তত বেশি হচ্ছে মুগ্ধ হয়ে যাবা, যে এত নিখুঁতভাবে কিভাবে তৈরি করছে আমাদেরকে, তুমি তত বেশি হচ্ছে তোমার মনে কৃতজ্ঞতা স্বীকার হবে সৃষ্টিকর্তার প্রতি, তাই না? বায়োলজি পড়তে গেলে এটা বেশি ফিল হয়, ওই ম্যাথ ফিজিক্স পড়তে গেলে এত হয়তো ফিল হবে না, কিন্তু বায়োলজি বিশেষ করে মানব দেহ, নিজের দেহ সম্পর্কে যখন পড়বা তখন এই জিনিসটা বেশি ফিল হয়, যে এত নিখুঁতভাবে প্ল্যানিং করে আসলে তৈরি করছে। ঠিক আছে, ওকে, তাহলে এগুলা হচ্ছে পারবা। তাহলে আমাদের আরেকটা ছোট্ট একটা এক্সট্রা ইনফরমেশন, সেই এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দেই। এখন দুই ধরনের ইলিয়াম আছে মানব দেহে, দুই ধরনের ইলিয়াম আছে, এটা নিয়ে খুব কনফিউশন হয়। ইংলিশ টার্ম দুইটার উচ্চারণই বাংলায় হচ্ছে ইলিয়াম, দুইটাই হচ্ছে বাংলায় ইলিয়াম, বাট ইংলিশ টার্মের মধ্যে একটু সমস্যা আছে। একটা হচ্ছে ইলিয়াম, আরেকটা হচ্ছে এই ইলিয়াম, একটা ই দিয়ে আর একটা হচ্ছে আই দিয়ে। দেখো এখানে একটা আই আছে, একটা ই আছে, কিন্তু দুইটার উচ্চারণই হচ্ছে ইলিয়াম, দুইটাই ইলিয়াম। একটা হচ্ছে ওই যে হাড্ডি, ওই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস, সেই ইলিয়ামটা একটা হচ্ছে হাড্ডি, আর আরেকটা হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। ওই যে মনে করে দেখো ডেইজি আপা, ডিওডেনাম জেজুনাম ইলিয়াম, তাহলে একটা হচ্ছে ক্ষুদ্রান্তের নারী ভুঁড়ির ইলিয়াম, একটা হচ্ছে আমাদের হাড্ডির ইলিয়াম। তাহলে কোনটা হাড্ডির ইলিয়াম আর কোনটা হচ্ছে নারী ভুঁড়ির ইলিয়াম, ইংলিশ বানানে কিন্তু অনেক কনফিউজড হয়। এটা দিয়ে একবার এইচএসসিতে প্রশ্ন আসছিল, বিশেষ করে এইচএসসির একটা প্রশ্ন, সেখানে অপশন ছিল দুইটাই, একটা ছিল আই দিয়ে আর একটা ছিল ই দিয়ে। ওই প্রশ্ন অনেকেই পারে নাই, কারণ পোলাপাইনতে এত ডিটেলস কেউ পড়ে নাই ভাই, ডিটেলস পড়ে বাট এত ডিটেলসে কেউ যায় না যে ইংলিশ বানানোর মধ্যে যে আবার ইলিয়াম ইলিয়ামের মধ্যে পার্থক্য আছে, এইটা দিয়ে যে ভাই এইচএসসিতে প্রশ্ন আসতে পারে এটা মাথায় ঢুকে নাই, এটা 1 বছর চলে আসছে। তাহলে এরকম প্রশ্ন আসলে তোমরা কেমনে পারবা? ইনশাল্লাহ চিন্তা করো না, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা মনে রাখার টেকনিক হচ্ছে খুবই সিম্পল, খুবই সিম্পল। আই, আই দেখতে কি লম্বা, লম্বা যে কোনো জিনিস দেখতে কি হাড্ডির মতো না? দেখো আই দেখতে কিন্তু হাড্ডির মতো, এই যে আই, হাড্ডিও কিন্তু এরকম, দেখো হাড্ডিও হচ্ছে লম্বা,
তাহলে আই দেখতে হচ্ছে হাড্ডির মতো লম্বা, তাহলে যেটা আই হাড্ডির মতো দেখতে এটা হচ্ছে হাড্ডির ইলিয়াম। আর নারী ভুঁড়ি কি পেঁচানো, দেখো নারী ভুঁড়ি পেঁচানো, দেখো তো ইটাও কি একটু পেঁচানো না, দেখো ইও কিন্তু পেঁচানো, দেখো পেঁচানো, তাহলে নারী ভুঁড়িও পেঁচানো ইও পেঁচানো, তাহলে ই দিয়ে যে এটা সেটা হচ্ছে নারী ভুঁড়ির ইলিয়াম মানে ক্ষুদ্রান্তের ইলিয়াম, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। আর হাড্ডি হচ্ছে সোজা, আইও হচ্ছে সোজা, তাহলে এই আই দিয়ে যেটা এটা হচ্ছে হাড্ডির ইলিয়াম, তাহলে এটা হাড্ডির ইলিয়াম, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়াম। মনে থাকবে ভাই, এগুলো কিন্তু আসছিল এমসিকিউতে আসছে এইচএসসিতে একটা বোর্ডে, বিশ্বাস করতে পারো দুইটাই ছিল অপশন ইচ্ছা করে, কারণ টিচাররা জানে যে এখানে ভুল করবে সবাই, দেখছো তো প্ল্যানিং করে তোমাদেরকে বাস দেওয়ার চিন্তা ভাবনা করছে আর কি টিচাররা, ঠিক আছে। তো ওইগুলা ভালো মতো পড়তে হবে। ওকে, তাহলে আই হোপ পুরো বেসিকটা ক্লিয়ার। এখন আসো আমরা একটা মোটিভেশন দেখি। তোমরা হচ্ছে সবসময় মোটিভেশন করো যে ভাই একটা মোটিভেশন দেন, দেখো কুরআনের থেকে সেরা মোটিভেশন হয় না, সেটা হচ্ছে মানুষ কি তাই পায় যা সে চায়, মানুষ তাই পায় যা সে করে। দেখো আল্লাহ তাআলা কুরআনে হচ্ছে আমাদেরকে মোটিভেট করছে এইভাবে যে আমরা সেটাই কি পাবো যেটা আমরা চাবো, মানে উনি প্রশ্ন করছে আমাদেরকে যে মানুষ কি তাই পায় যা সে চায়, মানে তার মানে আমরা যা চাই সেটা আসলে পাবো না। উনি বলে দিছে যে তোমরা কি তাই পাবা যেটা তোমরা চাবা, তার মানে আমরা যেটা চাবো সেটা আমরা পাবো না, তাহলে আমরা কোনটা পাবো, দেখো বলে দিছে উনি যে মানুষ তাই পায় যা সে করে। দ্যাট মিনস আল্লাহ তাআলা হচ্ছে আমাদেরকে পরিশ্রম করতে বলছে, হার্ড ওয়ার্ক করতে বলছে, এটাই হচ্ছে মোটিভেশন। যে আমি সারাদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি আমি ডিএমসিতে চান্স পাবো, ডিউতে চান্স পাবো, সম্ভব না। আল্লাহ তাআলা নিজেই বলে দিছে তুমি যাই চাও সেটা তুমি পাবা না, মানে প্রশ্ন করছে, বাট প্রশ্নটা তো বুঝতেছো যে নেগেটিভ প্রশ্ন, যে মানুষ কি তাই পায় যা সে চায়, তার মানে আসলে সে যা চায় সেটা পায় না, সেটা হলে কি পায়, দেখো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে মানুষ তাই পায় যা সে করে, তার মানে তুমি যা করবা তুমি তাই পাবা। তুমি যদি পরিশ্রম করো তুমি পাবা, পরিশ্রম যদি না করো তুমি পাবা না, তার মানে তুমি কোনো কিছু পাবা কি পাবা না এটা অ্যাকচুয়ালি তোমার কাজের উপর নির্ভরশীল, তুমি যা করবা। দেখো ভালো মতো দেখো, মানুষ তাই পায় যা সে করে, তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে বলতেছে তুমি যাই পাবা যা যেটা তুমি করবা। তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বলতেছে, তাহলে এখানে কি আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার মানে আজকে থেকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। সারাদিন ঘুমায় ঘুমায় তুমি ডিএমসি স্বপ্ন দেখবা, বুয়েটের স্বপ্ন দেখবা, ডিউ স্বপ্ন দেখবা, হবে না। তুমি এর জন্য তোমাকে কাজ করতে হবে, সকালবেলা উঠতে হবে, ভোরে উঠতে হবে, পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, পড়তে পড়তে মাথা গরম হয়ে যাবে, একটু রেস্ট নিবা, আবার পড়বা, আবার মাথা গরম হয়ে যাবে, পড়বা, পরিশ্রম করতে হবে। তুমি যা করবা তুমি সেটাই পাবা, তুমি যেটা চাবা সেটা তুমি পাবা না, ঠিক আছে। তাহলে শুধু চাইলে হবে না, পরিশ্রমটা করতে হবে। এটা আমিও সবসময় এই জিনিসটাই তোমাদেরকে বলি, বা যে কোনো টিচারও দেখবে এই জিনিসটাই বলে যে পড়তে হবে, না পড়ে তুমি সারাদিন শুয়ে বসে স্বপ্ন দেখবা, হবে না। তো এই জন্য কুরআনের কথা, সো আই হোপ তোমরা বুঝতেই পারতেছো একবারে, হ্যাঁ একবারে স্পট, অ্যাবসলিউটলি স্পট অন কথাটা আমরা বলি না যে একবারে স্পট অন, ওই রকম আর কি, ঠিক আছে। ওকে, তাহলে পড়ে রাখো। তাহলে আজকে আমরা এইটুকুই পড়ি, তাহলে আরেকটা ক্লাস লাগবে, আমরা পরের ক্লাসে শেষ করে দিব। সবাই থাইকো, পরের ক্লাসে আমি অস্থির প্রকারভেদ এইগুলা স্পঞ্জি অস্থি এগুলো থেকে শুরু করে শেষ করে দেবো, আর একটা ক্লাসই লাগবে। হ্যাঁ, আজকে 3 নম্বর ক্লাস, তো লাস্ট ক্লাস হবে 4 নম্বর ক্লাস ইনশাআল্লাহ। 4 নম্বর ক্লাসে যতই বাকি থাকুক শেষ করে দেবো, কারণ এই চ্যাপ্টারের শেষের দিকের অংশগুলো একটু ইজি, মানে ইজি বলতে হ্যাঁ মানে কিছু নাম আছে, নামগুলো একটু কঠিন, মনে রাখাটা কঠিন, বাট বুঝার জিনিসটা ইজি আছে। খুব সুন্দর করে দেখো, অ্যানিমেশন দিয়ে ফিল করে পড়ায় দিব না, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে থাকো ইনশাল্লাহ, তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে আবার দেখা হবে, ঠিক আছে। তাহলে কোনো কনফিউশন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবা, তোমাদেরকে কেন এই জিনিসগুলো আমরা বলি। একজন বলছে কোষ বিভাজনের পরীক্ষা নেবেন না, হ্যাঁ আছে তো, ক্লাস ছিল, ঠিক আছে। আমি রুটিন বানায় দিব না, এখন থেকে তোমাদের বৃহস্পতি আর শুক্রবারে ক্লাস হবে। আচ্ছা দেখি একটু বাংলাদেশের স্কোর দেখি। আচ্ছা মুশফিকুর রহিম ভালোই খেলতেছে আর কি, এখন আউট হয় নাই। সাকিব তাও খারাপ খেলে নাই, 40 করছে। বাংলাদেশের আসলে কি বুঝছো, মানে ব্যাটসম্যানদের কাছ থেকে 40-50-এর বেশি তুমি আশা করতে পারো না, এরা এরকমই। মুশফিকুর রহিম 61 করছে, ও দেখবে একটু পর আউট হয়ে যাবে, ঠিক আছে। আলটিমেটলি এটাই হবে, মানে আমি এটাই আফসোস লাগে যে অন্য দেশের লোকরা 60-65 করা মানেই শিওর থাকো সে 100-150 করে ফেলাবে, মানে সে 50 ক্রস করা মানেই সে আলটিমেটলি ওটারে 100-150 বানায় ফেলবে। আর আমাদের দেশের প্লেয়ারগুলো 50-এর পর এটারে 100 আর বানাইতে পারে না, মানে এই জায়গাটায় আমরা বিশাল পিছনে। এই যে মুশফিকুর রহিম 61 করছে না, মানে খুব সম্ভবত করতে পারলে তো খুবই ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে 100 করতে পারবে না। ও দেখবে এই 60-65-70-এ যে আটকা পড়ে যাবে, 70-80-এর মধ্যে আটকা পড়ে যাবে। এটাই সারা জীবন দেখে আসতেছি যে বাংলাদেশের প্লেয়াররা 50 করে হয়তো কোনো মতে, এরপরে আর 50-কে 100-150-তে কেমনে নেওয়া লাগে, 200 তো দূরের কথা,
এটা আর নিতে পারে না। অথচ অন্য দেশের ব্যাটসম্যান দেখবা ভাই 50 করে ফেলছে, ওরে তুমি আর আউটই করতে পারতেছ না, ও দেখবা যে একবারে 50-এর পর ওটা 100-150 বানায় ফেলছে। অন্য দেশের মানে দেখবা যে সেঞ্চুরিতে যে কনভার্সনটা, 50 রান করার পরে সেঞ্চুরির কনভার্সনটা অনেক বেশি। আর আমাদের দেশের প্লেয়ারের দেখবা 50-এর পরে 100-র কনভার্সন অনেক কম, অনেক কম। 2-4টা এক্সেপশন বাদে করতেই পারে না 100, 50, 80, 90-এর ঘরে আটকা পড়ে যায়। এটা হতাশ লাগে। এই জন্যই আমরা এই যে বড় রান করতে পারি না। যেমন এখন মুশফিকুর রহিমের জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকলে, মানে বিদেশের অন্য কোনো প্লেয়ার থাকলে দেখবা যে 90% ক্ষেত্রেই সে 100 করে আসবে, কিন্তু ও যে 100 করতে পারবে কিনা আমি আসলে শিওর না। করতে পারলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, বাট অত আশা আসলে নাই সত্যি সত্যি কথা বাংলাদেশ টিমের উপরে। যাই হোক, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। তাহলে ইনশাল্লাহ, ও আজকে তো মনে হয় মাহমুদুল্লাহ আছে না, আজকে একটু খেলাটা দেখা উচিত, একটু ব্যাটিং দেখা উচিত। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই ইনশাল্লাহ। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে তাহলে পরের ক্লাসে দেখা হবে। আর তোমাদের বই পুস্তক চলে আসতেছে, এটাই মেডিকেলের জন্য যে বইটা সেটাই দিব। সো এত টেনশন করার কারণ নাই, কারণ তোমাদের তো ভাই এইচএসসি পরীক্ষায় আরো 9-10 মাসে পরে আছে। সো বই নিয়ে চিন্তা করো না, বইটা হচ্ছে আমাদের এই যে 15-16 তারিখের পরে হোপফুলি আমাদের কাছে চলে আসলে আমরা তোমাদেরকে বইটা পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আসলেই তো তোমাদেরকে দিব, কারণ বলছি তো দিব। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। প্র্যাকটিস বুক, বায়োলজি প্র্যাকটিস বুক ইনশাল্লাহ সেরা একটা জিনিস হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।